আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট অতিথি সমূহ। তুলে দেখলাম আজকে কোনটা উঠলো, তার মানে আজ যদি ওটা 700 প্লাস হয়, তার মানে আজকের পরীক্ষাটা আমাকে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। শোন, অক্টোপাস যদি প্রেডিক্ট করতে পারে কে জিতবে, তাহলে আমার পতাকাও জেতাতে পারে আর্জেন্টিনাকে। কি অদ্ভুত কথা! হ্যাঁ, ওই যে 2014 নাম ছিল পল। হিরোইন করে গিয়ে আবার একটা হাত দিয়ে দিত। তুই যেটা বলছিস সেই আলোচনা কিন্তু আমাদের স্কুলে ক্লাসে আমরা ক্লাস 11-এর আগে করিনি। হ্যাঁ, আমাকে কেন বললেন স্যার? এরকম করে কিছু করার নেই তো আর। সেক্সি লাগে 75 এরকম কিছু একটা উত্তর নিয়ে কথা বলছে, নিচে একটা বিড়ালের ছবি, একটা মুখ দেওয়া। ও বলছে আমার উত্তর সে নীল নদ। গানের ডালি ফালি নিয়ে লোকজন এসে গেল। এবার ডালিতে কি কি আছে? সেকেন্ড দিক হলো এআই কন্টেন্ট এত তৈরি হয়ে যাচ্ছে, তাতে লোকজন এআই কন্টেন্ট দেখতে চাইছে না। তাহলেও তো কিছু মোরাল কোড অফ কন্ডাক্ট থাকা উচিত মানুষের। ডাজ গড এক্সিস্ট? এই আলোচনাটার এই টপিকটাই একটা ভুল টপিক। আমার তো মনে হয়, পার্সোনাল বিশ্বাস, যারা ধর্মের নামে হিংসা করতে পারে তাদের সাথে ঈশ্বরের সম্পর্কটা ভালো না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য 15th এপিসোড অফ সোল কানেকশন আড্ডা। আজকে যদিও 23 তারিখ, কিন্তু এই এপিসোডটা আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখে। তো মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। যাই হোক, এর আগের দিন আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছিলাম লাস্টে। হেভি কথা হয়েছে, আমাদের একটা টিম লিস্টও তৈরি হয়েছে, কিন্তু একজনের আমি একটা টিম দেখলাম কমেন্টে, তো সেই টিমটা আমি একটু বলতে চাই। স্বপ্নীল ব্যানার্জি খুব ভালো একটা টিম বানিয়েছে। ও, তার আগে তোমাকে বলে রাখি, তোমাকে একজন ওয়েলকাম ব্যাক জানিয়ে বলেছে যে আপনি একটু রোগা হয়ে গেছেন। তাই? বাহ, দারুণ খুশি হয়েছে। খুশি খবর তো এটা। তো যাই হোক, ঠিক আছে। তাও এবার তাহলে বলছি, ফার্স্টে টেস্টের টিমটা বলছি। প্রথমে হচ্ছে ওপেন করবে গাভাস্কার আর সেহবাগ, তারপরে দ্রাভিড, তারপরে তেন্ডুলকার, তারপরে লারা, তারপরে ক্যালিস, তারপরে গিলখ্রিস্ট, তারপরে ম্যাকগ্রা, তারপরে মার্শাল, তারপরে মুরলি, তারপরে ওয়াসিম আকরাম, 12th ম্যানে ভিভিয়ান রিচার্ডস। ভিভিয়ান রিচার্ডস 12th ম্যান, স্যার ভিভিয়ান রিচার্ডস স্যার। হ্যাঁ, এবার হচ্ছে ওয়ান ডে ওপেন করছে হেডেন আর রোহিত শর্মা। বাবা। তারপরে নামছে কোহলি, তারপরে রিকি পন্টিং, তারপরে ডিভিলিয়ার্স, তারপরে ক্যালিস, তারপরে ধোনি ক্রিকেটার, ক্যাপ্টেন আর উইকেট কিপার, তারপরে ইমরান খান, তারপরে ওয়াসিম আকরাম, তারপরে বুমরা, মুরলি, ম্যাকগ্রাথ, 12th ম্যানতে হচ্ছে শেনওয়ান। বাবা, দুর্দান্ত টিম, দুর্দান্ত টিম। আমরা ভাবিনি। তাহলে এটাই থাক, আমরা এটা নিয়ে এগোই তাহলে নাকি? এটা নিয়েই নামাই। আমাদের তো টিম। বুমরার কথা আমাদের মনে পড়ে, বুমরার কথা আমাদের মনে ছিল না। বুমরা অ্যাকচুয়ালি কিন্তু বেশ এটা ইম্পর্টেন্ট বোলার এই মুহূর্তে সারা পৃথিবীতে। যাকে এই নিয়ে আমরা এভাবে কথা বলতে বলতে কোনো না কোনো পয়েন্টে নিশ্চয়ই ওইখানে জয়েন করে যাবো, বুঝলিস তো? হ্যাঁ, আসলে কি আগের বারের ওয়ার্ল্ড কাপটাতে আমি একটা কালমিনেশনে পৌঁছে গেছি, একটা ক্যাথারসিসে পৌঁছে গেছি। সে তার সাক্ষী তুইও, রাত্রিবেলা তোকেও গিয়ে সেই অত্যাচারটা করেছি আমরা। যাকে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। পয়েন্টটা হলো যে এখনকার এর পরের ওয়ার্ল্ড কাপগুলো আমি ফুটবলটা এনজয় করবো। ফুটবলের যে শিল্প ওয়ার্ল্ড কাপে দেখা যায় সেটা এনজয় করবো। মানে দর্শক হিসেবে রিটায়ার নিয়েছিস? দর্শক হিসেবে না, ফ্যান হিসেবে রিটায়ারমেন্ট নিয়েছিস। দর্শক হিসেবে রিটায়ার করবো না, ফ্যান হিসেবে রিটায়ার করে নিচ্ছি। এই কথাগুলো বলছে তো আমি শুধু দেখবো কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা যাক, তারপর যদি তুমি একদিনও খেলা দেখতে বসে টেনশন করেছো, তখন কিন্তু তুমি বসে বলবে হারলে হারবে কেন, জিতলে ভালোই লাগে। কিন্তু আমি বলছি যে ব্যাপারটা হলো পৌঁছে তো গেছে, মানে ওই জায়গায় তো পৌঁছে গেছে যে আমার এখানে একটা এই জায়গাটায় একটা লাগানো ছিল, পতাকা। হ্যাঁ, আর্জেন্টিনার পতাকা লাগানো ছিল, প্রিন্ট করে লাগিয়েছিলাম, সেটার জন্যই জিতেছিল। এইবারও লাগিয়ে রাখবো একটা, সেটার জন্যই জিতেছিল। হ্যাঁ, আবার কি, টিভি থেকে তো ডাইরেক্ট দেখা যেত। শুধু তাই না, এইখান থেকে ভাইব্রেশনটা সারা পৃথিবীতে শোন, অক্টোপাস যদি প্রেডিক্ট করতে পারে কে জিতবে, তাহলে আমার পতাকাও জেতাতে পারে আর্জেন্টিনাকে। কি অদ্ভুত কথা! হ্যাঁ, ওই যে 2014 নাম ছিল পল। হিরোইন করে গিয়ে আবার একটা হাত দিয়ে দিত। কি জিনিসপত্র এইসব তো ঐশ্বরিক। আমি ফুটবলে আমি একটু ঝাড়ফুঁক টুকটাক বিশ্বাস করিস না? করা উচিত আমার মনে হয়। মানে আমি এগুলো হয় আমরা কেন সচিনের খেলার সময় এক জায়গায় বসে থাকতাম, উঠতাম না? এটা তো হয়েছে, সবাই করেছে। একটু তখন একটু সচিন নিজেই করেছে। হ্যাঁ, তাই নাকি? ওয়ার্ল্ড কাপ ফাইনাল যখন চলছে, যেটা জিতলো ইন্ডিয়া 2011 বোধহয়, 2011-এ, তখন সচিন ড্রেসিং রুমে, সেহবাগ আউট হয়ে এসে ব্যাট ফ্যাট রেখেছে,
রেখে সচিনের সাথে কথা বলছে, খেলা চলছে, ওরা টিভিতে দেখছে, মানে ড্রেসিং রুমের ভেতরের টিভিতে। তারপরে খেলাটা ইন্ডিয়ার ফরে চলে এসছে, সচিন আর সেহবাগকে বেরোতে দেয়নি। সেহবাগ বলছে আরে জিত রে হাম লোগ, না বেরোতে পারবি না রুম থেকে। তো সেহবাগের নিজের ইন্টারভিউ যে সচিন পাজি আর ও মানে সচিন তেন্ডুলকার আর সেহবাগ পুরো খেলাটা টিভিতে দেখেছে ড্রেসিং রুমে বসে বসে, সচিন ওকে বেরোতে দেয়নি, নিজেও বেরোয়নি। তাকে গল্প সত্যি। আমার যেমন একটা আছে, আমি যদি মানে ইয়েতে থাকি, মানে ইস্ট বেঙ্গলে খেলা থাকে আর যদি মাঠে যেতে পারি, তাহলে আমার একটা জার্সি আছে। এবার সেই জার্সিটাতে লাস্ট দুটো ম্যাচ অনেকগুলো ম্যাচে হেরে গেছে আর কি। তো এবার আমি বুঝে পাচ্ছি না জার্সিটাকে নিয়ে কি করবো, কিন্তু ঘরে থাকলে আমার কিছু কিছু মানে কিছু কিছু ব্যাপার আছে, ওই সময়টায় চা একটা 23 মিনিটে আমাকে একটা চা নিয়ে বসতে হবে, তাহলে গোলটা হবে, ফার্স্ট হাফে একটা গোল হবে। না না, শুধু খেলাধুলোয় না, আমার ছোটবেলায় আমার একটা পরীক্ষা দিতে যাওয়ার ব্যাগ ছিল। কারণ তখন কি হতো, তখন পরীক্ষা দিতে যাওয়ার সময় বই ফই নিয়ে আমি কোনোদিনও পরীক্ষা দিতে যাইনি। ওই একটা ওই বোর্ড, যেটা কি বোর্ড যেন বলে, আরে পিচ বোর্ড, যেটা আমরা মানে ওই এইভাবে রাইটিং বোর্ড যেটাকে বলে, ক্লিপ লাগানো থাকতো, ক্লিপ লাগানো, আর তার সাথে 2-3টে পেন পেন্সিল যা হোক, এই তো একটা ছোট পলিথিন ব্যাগেই চলে আসে। তো একটা কোন দোকানের মনে নেই, একটা পলিথিন ব্যাগ যেমন দেয়, ওটার মধ্যে প্রথমে আমি 5 বা এরকম 5 প্রথম ওটাতে করে পরীক্ষা দিতে গেছি, কি আমার মনে হচ্ছে এটা লাকি। তারপর ক্লাস 12 অবধি আমার ওই ব্যাগটা চলেছে, পলিথিন ব্যাগ একটা দোকানের, তুই ভাবতে পারছিস, আর মাঝখানে ছিঁড়ে গেছে তো না, আরতি ড্রেসেস না, কোনো একটা ভালো কোম্পানি ছিল আর কি, সাথে ওটাতেই যেত আমার পরীক্ষার জিনিসপত্র। তারপরে ওটা কি পলিথিনের, তো ফেটে গেছে। হ্যাঁ, তারপরে মা বলছে ফেটে গেছে, না সেলাই করে দাও। পলিথিন ব্যাগের উপরে সেলাই হয়েছে দু সাইডে করে, ওটাকে পাকাপোক্ত করে, অসাধারণ। ওটাতে এত আমাদের অনেক কিছু আছে, আমার অনেক কিছু ছিল। যেমন আমার একটা জিনিস ছিল, সেটা হলো অদ্ভুত জিনিস, জানি না এটা অনেক কেউ রিলেট করতে পারলে বলবেন। সেটা হলো টাইলসের যে চৌকা থাকে, তো আমার কোনো কোনো সময় বিশেষ করে পরীক্ষার আগে পরে, যেখানে ধর রেজাল্ট বেরোনোর কথা, তো আমার মনে হতো কি আমার প্রত্যেকটা টাইলে পা দিয়ে দিয়ে যেতে হবে, যদি আমি এটা করে ফেলতে পারি তাহলেই পরীক্ষার রেজাল্ট ভালো। কোনো লজিক নেই, ফালতু কথা, এগুলো কোনো কারণ নেই, কিন্তু এটা আমি মনে হয়। এটা নিয়ে আমার একটা মজার গল্প আছে, সেটা হচ্ছে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমি কতগুলো চিরকুট বানিয়েছি। কোনোটাতে লেখা, তখন 800-তে পরীক্ষা হতো, কোনোটা না না কিছু একটা চিরকুটে লেখা 650 প্লাস, একটাতে লেখা 675 প্লাস, একটাতে লেখা 700 প্লাস, একটাতে 750 প্লাস, এরকম করে 6-7টা চোতা বানানো হয়েছে। ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ঘর থেকে বেরোনোর আগে, ওটা আমার টেবিলে একটা ড্রয়ারে আছে করে, হ্যাঁ, ওই যেভাবে চোর ডাকাত বাবু পুলিশ খেলা হয় অমনি করে ফেলে, বন্ধ কিন্তু একই রকম দেখতে, ওরকম ক্লোজ। একটা আমি তুলে দেখলাম আজকে কোনটা উঠলো, তার মানে আজ যদি ওটা 700 প্লাস হয়, তার মানে আজকের পরীক্ষাটা আমাকে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। এরকম একটা নিজে থেকে বানানো, ছোটবেলা থেকে আতেল ছিলি তুই। এগুলো আবার কি কথা বলতো, চিরকুটটাকে ওখানে তো মানে চোতা করে না, যদি ভাব লেয়ার্সটা ভাব, এটা হলো যদি পরীক্ষার পরে রেজাল্টের সময় মনে হলো আচ্ছা ঠিক আছে কোনটা পাবো আমি, বলে দেখতাম 650 প্লাস বা 750 প্লাস হলো। পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকের পরীক্ষাটা ওই রেজাল্টে কি এফেক্ট করবে, আলাদাই লেয়ার তো তোর। এবার মজা হয়েছে যে আমার রুমটা পড়ার ঘরে বন্ধ হয়ে, ওটা বন্ধ করেই করতাম, অবভিয়াসলি কেউ জানতো না। বোধহয় সেকেন্ড পরীক্ষা না থার্ড পরীক্ষার সময় আমি এসব করছি, চোতা দেখতে, বাবা ঢুকেছেন পেছন দিক থেকে, বাবা ঢুকে দেখছে আমি চোতা নিয়ম করছে, দেখে আবার যেই বাবা ঢুকেছে আমি টের পেয়েছি, ওটাকে করে আমি ঢুকিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা তো দেখতে দেওয়া যাবে না। আর বাবার একটা মানে সন্দেহ হয়েছে আর কি, যে ছেলেটাকে তো 10 বছর ধরে দেখছি, কোনোদিনও তো এরকম করতে দেখিনি, আজকে হঠাৎ মাধ্যমিকের টেনশনে পড়ে ছেলেটা এরকম চোতা করলো, চিট বানানোর চেষ্টা করলো, কি বলতেও পারছে না ভদ্রলোক। তো আমাকে একটু খুব নিরীহ স্বরে উনি বললেন যে ওগুলো কি, আমি ওগুলো কিছু না, আমার জিনিস। আরো টেনশন, মানে শোনো, কিছু ভুল করছো না তো, মানে কিছু লিখে টিখে, খুব নিরীহভাবে। আমি ফায়ার হয়ে গেলাম ভদ্রলোকের উপর। এটা কি করে বলতে পারো আমাকে? একদম এক্স্যাক্টলি। আমি বললাম তুমি এটা ওকে বলতে পারলে? তোমার একবার মনে হলো না যে তুমি আমার কাকে বলছো কথাটা? এই সন্দেহটা তোমার মানে আসলো, এত অবিশ্বাস। এইটা সত্যি, এটা প্রেমাশিসকে বলা একটু অ্যাকচুয়ালি সরি বললেন, আমার জীবনে একবারই সরি বলেছেন ওই সময়। বাবা সরি না,
না না, ও তো কোনোদিন ঢুকলি, আমিও করি নাই, করার সুযোগই পাচ্ছি, সাহসই পাই নাই কোনদিন, মানে ইয়েতে বিটেকে সাহসই পাই নাই কোনদিন। আমার 12 অব্দি নেই, কিন্তু তারপরে ফার্স্ট ইয়ারে উঠে ম্যাথামেটিক্স মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে এক বন্ধু আমাকে বললো যে এইটা কর। তার আগে অব্দি খুব চাপে ছিলাম আমি, যে টুকলি করলে বোধহয় সরস্বতী ঠাকুর পাপ টাপ দিয়ে দিতে পারে, তখন আমার ঈশ্বর বিশ্বাস প্রবল আর কি। তারপরে একবার করলাম, তারপরে কমিউনিস্ট হয়ে গেলি। ভালোই রেজাল্ট হলো। হ্যাঁ একদম, তারপর কমিউনিস্ট হইলি না। আমার আবার বিরাট ছড়ি ছিল যে আমি মানে ভালো রেজাল্ট হয়, তোর কি মনে হলো? মনে হলো ব্যাপারটা কিন্তু খারাপ না, যতক্ষণ না ধরা পড়ছো কাটলো। আমার ইয়েটা হয়েছিল, আমি খুব একটা ইনোভেটিভ প্রসেস বের করেছিলাম, সেটা হচ্ছে ওই সাইন্টিফিক ক্যালকুলেটরটা বের করে তো আবার ঢুকিয়ে দেওয়া যেত ওই ড্রয়ারটা। আমি ওই ড্রয়ারটা মাঝখানে রাখতাম, তো ক্যালকুলেটর নামাতাম, দেখতাম, লিখে নিতাম, পরে এবার যে ইসারা ঢুকছে তো আমি পাক করে মেরে দিতাম, তো সেভ ব্যাপারটা। এবার আমার পাশেই আমাদের ক্লাসের যে ফার্স্ট মেয়ে, মানে একটা মেয়ে, ও বসতো। ও আমাকে দেখতো, খুবই জাজ করতো, ঠিক আছে যা কলেজ লেভেল কি জাজ করবে, করতে করতে একবার যেটা হয়েছে যে আমি করছি অনেকক্ষণ ধরে মনে, আর সব কটা 10টা চোতা নিয়েছি, 10টাই লেগেছে। তো আমি পাশ করে এবার খুবই ভালোর দিকে যাবো, স্যার আসছে, আমি লাস্ট মোমেন্ট বুঝতে পারিনি। এবার ও ফট করে আমাকে হিন্দি দেওয়ার জন্য হচ্ছে সুরঞ্জন লোকা, এবার এটা করতে গেছে। এবার আমি তখন এমন জোরে মেরেছি, চোদাটা বেরিয়ে হাওয়ায় উঠতে শুরু করেছে। এবার হাওয়ায় উঠছে, টিচারটা মানে জাস্ট একটু ঘুরলেই দেখতে পারবে যে একটা চোথা আমার আর মেয়েটার মাঝখানে। এবার মেয়েটা টেনশনে, যদি চোথাটা ওর দিকে যায়, ও গেল। আমি দুবার হাঁটানোর চেষ্টা করলাম, দেখলাম হলো না। তারপরে একবার এরকম করলাম, পেছনের দিকে গেল, তাহলে কে যাবে। ধরা পড়িস না, আমি ধরা পড়িনি, মানে কেউই ধরা পড়েনি আর কি। মেয়েটার চোখে মুখে যে টেনশন দিয়ে, হে তুই এটা কি, মানে এটা তুমি কি বলে ফেললে। আমার একটা বন্ধু ছিল, ওর সঙ্গে আমার যে বিরাট সবসময় বন্ধুত্ব থাকতো সেটা তা না, কিন্তু ওর রোল নাম্বার আমার রোল নাম্বার পাশাপাশি বেশিরভাগ সময় থাকতো, ঠিক আছে। আমাদের একটা সময় রোল নাম্বার শুরু করা হলো ইয়ে দিয়ে, তোর অ্যালফাবেটিক্যালি। আচ্ছা, তো তুমি শুরুর দিকে, আমি শুরুর দিকে, ও আচ্ছা, ও বি দিয়ে নাম ছিল, ও একদম পাশাপাশি পড়তো, আমার এতে নাম শেষ, ওর বি যেটা প্রথম শুরু সেটা নাম বলছি না ওর, কারণ ও হয়তো যদি দেখে। ছেলেটা পুরো বছর পড়াশোনার যে যা যা হতো সমস্তটাও ডিপেন্ড করতো আমার উপর, বুঝলি তো। ও ঠিক আমার পেছনে বসতো, ঠিক আমার পেছনের সিটটাও বসতো, মানে 3-4টে পরীক্ষা তো এরম হচ্ছে। আমি যা লিখতাম ও তাই লিখতো দেখে, এবং আমি যদি না পড়তাম তাহলে ও আমাকে শুধু প্রত্যেকবার পরীক্ষা, ভাই পড়ছিস তো? আমি বললাম হ্যাঁ। না ঠিকঠাক লিখতে পারবি তো? পাস করে যাবো তো? টেনশন বেশি বাবা মায়ের থেকে। পাস করে যাবো তো? আমি বললাম আরে পাস করো না, ভালোই হবে। হ্যাঁ না না, পুরাটা তো পুরাটা, আর পুরাটা লিখতে পারতো না, পুরোটা তো দেখা যায় না অনেক সময় ইয়ে করতে। এই করে ও মোটামুটি আমাকে প্রত্যেকটা পরীক্ষার পর, তখন আমাদের ওখানে একটা দোকানে মোমো এবং চাউমিন খুব বিখ্যাত হয়েছিল ডুয়ার্স বাস স্ট্যান্ডে, ও কতবার যে আমাকে নিয়ে খাইয়েছে। হাফ ইয়ারলি পাস করে গেল, রেজাল্ট বেরোলো, হ্যাঁ ভাই চল, সাইকেলে করে দুজন মিলে চলে গেলাম। এই পরীক্ষা হলের বন্ধুত্ব আর কি, তাছাড়া কিন্তু বিরাট কোনো বন্ধুত্ব নেই সারা বছর। পরীক্ষার আগে ভাই পড়ছিস তো? এই জায়গাটা কিচ্ছু বুঝি না, এগুলো বুঝতে হবে না, ঠিক আছে তো, এরকম এই ব্যাপার আর কি। না আমার কলেজে আমি কিন্তু খুব জাজমেন্টাল নই এটা নিয়ে একেবারেই, মানে আমি করিনি বলে বিরাট করে ফেলেছি, বা যে করে তাকে আমার কোনো জাজমেন্ট নেই, আমি করিনি। আমার এরকমই আমার আরেকজন ছিল, সে আমার সামনে বসতো, তারও নাম নেওয়া যাবে না, কারণ সে যেই বিষয়টাতে আমার থেকে পুরো খাতাটা দেখে লিখেছে, সে সেই বিষয়টা এখন সায়েন্টিস্ট। না ওটা কলেজের পরীক্ষা, সেটা না, তারপরেও অনেক খাটাখাটনি করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ সেটা। কিন্তু সেই সময় কলেজের পরীক্ষার ব্যাপারটা ওরকম আর কি, এক রাতের মধ্যে কতটা কমপ্লিট করা যায়, তো এক রাতে যতটুকু কমপ্লিট করা যায় অতটুকু করেছে। তারপরে এসে দাদা করনা হি পড়েগা, কুছ ইয়াদ নেই হ্যাঁ, বলছে আমি সব পড়েছি, আমার কিছু ইয়াদ নেই হ্যাঁ। তা ঠিক আছে, আমার সামনে বসে বলছে তোমার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দিয়ে দিও খাতাটা। আমার খাতাটা দিয়ে আমি তারপরে লুজ শেড যেগুলো ওগুলোতে লিখে যাচ্ছি, আর ও পুরো খাতাটা ধরে লিখেছে। অসাধারণ। এগুলো একটু পরীক্ষা হলে করতে হয়। হ্যাঁ না সেই জন্য না, এটার মধ্যে অনেকে আছে দেখবি, কিছু যেই নার্ড গোছের কিছু ছেলে পেলে থাকে যারা নিজেরাও করবে না, কিন্তু খুব জাজমেন্টাল এই বিষয়টা, জাজমেন্টাল। আর কিছু লোক আছে যারা, যেটা ইয়ে বললো, হিমু বললো, এরকম ভাবে লিখে, হ্যাঁ কেন কিচ্ছুতে দেখতে দেবে না, নিয়ে নেবে তোর থেকে,
তোর রেজাল্টটা তুই করবি, তুই কর। চুরি করে নিচ্ছ আমার। আরেকটা জিনিস বলি সেটা হলো তোদের এরকম স্যার পেয়েছিস কোনোদিন যারা খুব হেল্পফুল পরীক্ষার আরে সময়? বাবা, হ্যাঁ? আরে বাবা, ওই মানে আমি উনি যদি মানে পরীক্ষার মানে ওই পরীক্ষক হয়ে যায়, আর কোনো চিন্তা নেই। আমাদের একটা মজার আমি এক্সপিরিয়েন্স বলি আমাদের আমার বোধহয় সম্ভবত ক্লাস 8-এ অঙ্ক পরীক্ষা। এমনিতে অঙ্কে আমি খুব খারাপ, এবার অঙ্ক পরীক্ষাতে প্রচণ্ড কঠিন প্রশ্ন আসছে। এবার আমি অঙ্কটা কিভাবে পড়তাম বলতো, যে পাসটা করতে হবে, মোটামুটি একটা বেসিক নাম্বার উঠতে হবে যাতে ওভারঅল আমি একটা কোথাও তো থাকি, কারণ অঙ্কতে নাম্বার পাবো না আমি জানি। প্রশ্নটা দেখে আমার মনে হচ্ছে এটা কি, মানে এটা তো মানে কোনোভাবে কোনো দিক দিয়ে মিলছে না কিছুর। এবার দেখি আমার সঙ্গে আরও আশপাশের লোকজনেরও এরকম একটা গুঞ্জন উঠেছে। তো আমাদের ওখানে একজন স্যার, সেই স্যার খুব ভালো। তো তিনি এসছেন, এবার তিনি আবার ভালো মানে কি, তিনি ভালো এবং করা, ঠিক আছে। আর আমরা তো ভাবছি যে স্যারটাও তো আজকে কড়াই পড়েছে, কি করবো আমরা, এর একদম কথা বলবি না, এইসব চলছে। একটা পয়েন্টে দেখি হঠাৎ করে আমাদের একটা স্যার ছিল, নাম নিচ্ছি না কারণ আমি নেওয়া উচিত না, তিনি এলেন, এসে বললেন, অমুক দা আপনি একটু ওই ঘরটা দেখুন তো। আচ্ছা। উনি চলে এলেন, এসে পুরো আমাদের একটা লম্বা ক্লাসরুম ছিল, হ্যাঁ ইয়েতে এইটেই, হ্যাঁ লম্বা একটা ক্লাসরুম ছিল। এখান থেকে শুরু করলো যাওয়া, যেতে যেতে টুকুস করে ওটা হবে এবং পুরো ক্লাসটাকে অ্যাকচুয়ালি অঙ্ক পরীক্ষাটা পাশ করে দিল। ভগবানের রূপ, সত্যিই তাই। মানে আর সত্যি কথা বলতে প্রশ্নটা এতটাই কঠিন হয়েছিল যে অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্টরাও, মানে তোর 3-4 জন ছাড়া, যারা নাকি একবারে অঙ্ক মানে অন্য লেভেলে করতো, তাছাড়া সবার অবস্থা খারাপ। না এরকম আমি টিচারের কথায় আসবো। আমার একটা ভুল হয়ে গেছে জীবনে। আমি একবার একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম আমার দাদা, মানে দাদা বলতে স্কুলের দাদা। তোরা টিচারদের দাদা বলতি? টিচার না, স্কুলের দাদা। ও স্কুলের সিনিয়র। আমি তখন বোধহয় 5-এ বা 7-এ, আর তখন তমালদা ভালো কাজ করেছে, তার কাজে তার নাম নিতে কোনো অসুবিধা নেই। তমালদা তখন 9-এ। তো ওই পাশাপাশি একই সাথে হতো না, অভিনয় করে আমাদের ওখানে ওভাবেই করতো আর কি। 3, 5, 7 একসাথে এক বেঞ্চে বসবে পরীক্ষার সময়, 3টে। তো আমি তাহলে আমি হয়তো 5-এ, উনি 9-এ, তমালদা এরকম একটা। তো একটা জিনিস জিজ্ঞেস করেছি, আমাদের কম্প্রিহেনশন এসেছিল, পারসিউ শব্দটা এসেছিল, আমি পারসিউ শব্দের মানে জানতাম না। তো আমি তমালদাকে জিজ্ঞেস করেছিলাম, তমালদা বুঝতে পারছি না। তবে কি বুঝতে পারছিস না? তো আমি বললাম পারসিউ মানে কি? তো আমাকে বুঝিয়েছিল। এটা একটা আমার জীবনে মনে আছে, আমি করেছিলাম। তবে টিচার নিয়ে বলছি, এবার আমাদের স্কুলে তোরা মনে কর, আমি মফস্বলের ছেলে। মফস্বল আপনারাও একটু কল্পনা করুন, মফস্বলের একটা স্কুল, সরকারি স্কুল, প্রাইভেট স্কুল নয়, বাংলা মিডিয়াম একটা স্কুল। সেখানে একজন ইংরেজি শিক্ষক, সেই ইংরেজি শিক্ষকটার একটা অবয়ব চোখে ভাসছে। তুই যাই কল্পনা করছিস ভুল করছিস, কারণ যার কথা আমি বলছি তিনি একটু খাটো, তিনি 3-piece স্যুট পরতেন। তাকে 3-piece স্যুট পরা ছাড়া কোনোদিন আমরা দেখিনি। গরমেও সারা বছর উনি 3-piece স্যুট পরেছেন সারা জীবন। ওকে আমি স্কুল জীবনের 10 বছরে ওকে 3-piece স্যুট ছাড়া দেখিনি। এমনি কোট আর প্যান্টও নয়, উইথ দ্য ওয়েস্ট কোট, টাই। অবভিয়াসলি 3-piece স্যুট পরলে টাই পরতে হবে, হাতে ব্রিফ কেস, এভাবে উনি। এবং একদম মানে ব্রিটিশদের, নীরজ সি চৌধুরী কীরকম মানুষ ছিলেন আমার বুঝতে কোনোদিনও অসুবিধা হয়নি, কারণ আমরা ওনাকে দেখেছি। হ্যাঁ, এবং উনি কোচবিহারের লোক, এমন নয় যে উনি বাইরে থেকে এসছেন বা কিছু, একেবারে কোচবিহারে মানুষ হয়েছেন, আমাদের স্কুলে পড়েই মানুষ হয়েছেন উনি। এবং ওনাকে আজ পর্যন্ত ইংরেজি ছাড়া কেউ কিছু বলতে শোনেনি। হেন ভদ্রলোক, এনডি নাম, খুব ভালো মানুষ। উনি এসে যেদিন উনি একটা ক্লাসে এই গার্ড হতেন পরীক্ষার, তখন সবার বিভীষিকা হয়ে যেত, প্রচণ্ড করা। কারণ প্রথমত তো উনি একটা বাংলা মিডিয়াম স্কুলে সবাইকে ইংরেজিতে বকা দেবেন। বাহ। তো বোঝা তো মুশকিল না কি ইংরেজিতে গালি দিয়ে, মানে গালি না সরি, বকা দিয়ে ফেললেন, বোঝা যাবে না। আমি একবার ফেসে গেছিলাম। তো লিখছি কিছু একটাতে খসমস শব্দ হয়েছে বা কিছু একটা গলা খাকরানি, সাম ডিস্টারবেন্স। উনি কী করতেন, উনি সামনে এসে দাঁড়াতেন, কিচ্ছু বলতেন না, তাকিয়ে আছেন তোমার দিকে। এবার টিচার একজন সামনে এসে দাঁড়িয়ে, তুই কী করবি জেনারেল, তুই তাকাবি আর তোর চোখ নামাবি না। উনি তো চোখ নামাচ্ছেন না, টিচার তোর দিকে তাকিয়ে আছে, তুই কি চোখ নামাবি? নামানো যাবে না, তোর 5 মিনিট নষ্ট।
তারপরে উনি চলে গেলেন। ওইটাই হলো শাস্তি। এটাই 5 মিনিট নষ্ট করে দিয়ে গেলাম। অদ্ভুত। এই টিচার কিন্তু একটা অদ্ভুত মানে আমার বাবার শিক্ষক ছিলেন, কিন্তু টিচার কিন্তু অদ্ভুত শিক্ষক থাকতেন না আমাদের স্কুলে। এই একজন এনডি ডাকতাম, ওনার পুরো নামটাও মানে এখনও বেরোবে না মুখ দিয়ে, ওনার একেবারে পরিপূর্ণ বাংলা নাম। শাস্তি কি ছিল মানে? ওরে বাবা, শাস্তি আমাদের একটা শাস্তি ছিল একজন স্যারের, সে ডেঞ্জারাস শাস্তি ভাই। জুলপি এবার টাক করে টানতো, খুবই যে ব্যথা লাগতো। খুব লাগ। আর একটা খুব আমাদের একজন টিচার ছিলেন পুলক স্যার, মানে খুব ভালো টিচার। উনি মানে 7-8 থাকতে কারোর গায়ে হাত তুলতেন না, যে ঠিক আছে বাবা ভুল করে ফেলেছো, এই করে ফেলেছো। ক্লাস 9 থেকে হচ্ছে ছেলে আর মেয়েরা একসাথে মানে একই সেকশনে আসা শুরু করলো। 9-এ উঠে যদি বিজ্ঞানে কিছু ধরো পারলাম না, ভৌত বিজ্ঞানে কোনো একটা জায়গায় প্রবলেম, উনি ডাকতেন, ডেকে নিয়ে চক ঘষতেন। চক ঘষে এখানটা একটা এইখানে দাগ এখানে দাগ এমন করে সাজাতো, একটা সাজিয়ে কান ধরে দাঁড় করাতো। ভাবো তুমি, মেয়েদের কি অপমানে যে লাগতো। এরকম করে Sadist একদম হ্যাঁ, এরকম পুরো। করে সাজিয়ে বাবা, টাজিয়ে এটা তো তারপরে sadist ওখানে ব্যাপার। কান ধরে ক্লাস 9-এ উঠে গেছি, মানে এ এবার তো বাবা। সিনিয়র আমরা স্কুলের একটা মানে না, 9 তো রীতিমতো senior। এরপরে মাধ্যমিক 9, 10, 11, 12 এর ফুটবল হ্যাঁ, ম্যাচ হয়, আর হ্যাঁ, বাচ্চাদের বাকিটা হয়। বাচ্চাগুলো দেখতে বাবা কি ফানি লাগছে। আয় নাইনে তোরা। টিফিন ভিডিও ঢোক দেখে নেবো তোদেরকে। আমাদের একটা স্যার ছিল, সেই স্যার না জীবনে উনি রাখতেন না, উনি একটুখানি মানে উনি একটু রিজার্ভড, একটু কথা কম বলতেন। উনি ক্লাসে আসতেন, লোকজন কথা চিৎকার চেঁচামেচি করতো, ওনাকে খুব একটা পাত্তা দিত না। আমার মনে হয় মাঝে মাঝে ওনার এই ব্যাপারটা জাগতো যে আমায় কেউ পাত্তা দিচ্ছে না, এবং উনি সেই সময় যাকে সামনে পেতেন প্রচণ্ড জোরে কিল ঘুষি চর এ মারতেন। বাবা, একবার আমি না এইটার ফাঁদে পড়েছিলাম, টেবিলের তলায় লুকিয়েও বাঁচতে পারিনি ভাই। কি মানে র্যান্ডামলি আমি কিচ্ছু করছিলাম না, একদম কিছুই না মানে। আর এই জেনারেলি ওনার কাছে যারা মার খেয়েছে, আমার মনে হয় শিলিগুড়ি বয়েজের যদি কেউ এই ব্যাচের মানে আমাদের ব্যাচের কেউ বা আমাদের আশেপাশের ব্যাচের কেউ জানে, তারা স্যারের নাম জানে। তিনি অকারণে অনেকেই খেয়েছে এটা। আমাকে কেন বললেন স্যার, এরকম করে কিছু করার নেই তো আর। এইটা করতো, এইটা হয়েছে না এই শাস্তি নিয়ে আমার মনে আছে, এই যে আর কথা বললাম ইংলিশ টিচার, এনার একটাই জীবনে প্রবলেম ছিল, বাচ্চারা রোদে কেন দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, আর কিছু নিয়ে উনি বকাঝকা খুব একটা করেননি। ক্লাস 3 এর ছেলে, বাংলা মিডিয়ামের। হ্যাঁ, তখন তো আমাদের 5 অব্দি ইংরেজিও ছিল না। তখন ছায়া বসতে ইচ্ছে করতো না, ছায়া দেখলেই মাথা গরম। না তুই ভাব, ইংরেজি সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাকে ডেকে নিয়ে ইংরেজিতে 5 মিনিট বকা দিচ্ছেন উনি, ওয়াই আর ইউ রানিং ইন দ্য সান। এবার ছেলেটা বুঝতে পারছে না, ভাবছে যে সাংঘাতিক কিছু বলে গেল, আমরা বকা খেয়েছি। খাওয়ার পর চলে গেলেন, ওয়াই আর ইউ রানিং দ্য সান, হ্যাঁ হুইচ ক্লাস, নো ক্লাস, হুইজ দ্য টিচার, নো টিচার, এসব করে নিয়ে চলে গেলাম, না কিচ্ছু বুঝলাম না। তারপরে কাদো মুখ, পরে সিনিয়র দাদারা কি বললো স্যার, কি বকা দিয়েছে, স্কুল থেকে কি বের করে দেবে, বলে না দৌড়দৌড়ি করছি রোদে, তাই জন্যে ঘরে ইয়ে ক্লাসরুমে কি বললো। হ্যাঁ, তমালদা আমাকে এইসব। তারপর আরেকটা অদ্ভুত, ক্লাস 3 এর বাচ্চা এরকম, তাকে ধরে নিয়ে ক্লাস 12-এ নিয়ে গিয়ে বকা দেবে। হ্যাঁ, অদ্ভুত। মানে টিচার আরেকজন ছিলেন, উনি ভূগোলের স্যার, উনি একটু বাঙাল ভাষায় কথা বলতেন। আমাদেরও ছেলেপেলেরাও তো অদ্ভুত না, আমাদের স্কুলটা কীরকম ছিল, মাঝখানে মাঠ, চারদিকে হচ্ছে স্কুলের ক্লাসরুমগুলো, তো মাঠের মধ্যে, এবং মাঠ তখন এখনকার মতো এত ওয়ার্ল্ড এরকম থোড়ি থাকতো, গরু গাধা ঢুকে যেত মাঠে। তো গরু একখানা ঢুকেছে, সে প্রেগনেন্ট গরু, হ্যাঁ প্রেগনেন্ট গরু, এবং এমন সময় ঢুকেছে যে ক্লাস চলছে, তার মাঝখানে গরুটার বাচ্চা হচ্ছে। এবার তখন কি আর ভূগোলের বঙ্গোপসাগরের উপকূল কারো মাথায় আছে? আমরা বোধহয় ক্লাস 8-এ না কিছুতে একটা পড়ি, গরু বাচ্চা দিচ্ছে, আমরা দেখছি প্রথম জীবনে একটা ওরকম। তো আমাদের একটা ছেলে, ও এরকম, ও একবার উত্তেজনায় আতিশয্য স্যারকেই বলে ফেলেছে, স্যার গরু বাচ্চা দিচ্ছে। এ বাবা, সেটা নিয়ে স্যার হঠাৎ খেপে গেলেন, খেপে গিয়ে ওকে বললেন, তোকে না 2 পা ধরে ধরবো, টানবো, মাঝখান থেকে প্যার করে ছিঁড়ে যাবি, ছিঁড়ে যাবে এইসব। আর না তা নাহলে আমাদের স্কুলে মারতেন খুব কম। তবে একটা টেকনিক্যাল শাস্তির ব্যাপারে আমার একটা টেকনিক্যাল প্রশ্ন চিরকাল ছিল, তোদের কাছে উত্তর থাকলে বল। নীল ডাউন তো একটা কমন ব্যাপার ছিল। এবার স্যাররা বলতেন নীল ডাউন হয়ে থাকো। নীল ডাউন হলে লোকে কানে হাত দিত কেন, কান ধরতো কেন? আমার কিন্তু এ বিষয় নিয়ে চিরকাল একটা আপত্তি ছিল। আমাকে নীল ডাউন হতে বলে আমি নীল ডাউন হয়ে ভাবো,
সবাই কানে হাত দিত, কান ধরে আছে, মানে কান ধরতে তো বলেননি উনি, নীল ডাউন হতে বলেছেন। ভাবিনি কোনোদিন এই বিষয়গুলো নিয়ে, সত্যি রাইট, এতটা গভীরে গিয়ে যে ভাবতে হবে। হ্যাঁ, নীল ডাউন মানে যে কান ধরা নয় এটা, হ্যাঁ, মানে বাইরে বের করে দিচ্ছে বন্ধুদেরকে দিয়ে। শোন, ভাবলে তুই বই ঠিক করতি। হ্যাঁ, তাই। না না, তোদের যখন নীল ডাউন করতো তোরা কানে হাত দিতি, মানে হ্যাঁ, কান obviously, ধরতি। এরকম করে হ্যাঁ ভাবো। হ্যাঁ, এটা টেকনিক্যালি ভুল নয়। ঠিকই হ্যাঁ। ঠিকই আজকে এই ভাবতে, আজকে থেকে ভাবা শুরু করলাম আজকে থেকে ভাবা আমার শুরু কিন্তু করবো। তখন থেকে এটা টেকনিক্যাল প্রবলেম। কেউ আর নীল ডাউন হতে বললে কোনোদিন কানে হাত দেবো না। দেবেন না কিন্তু, হ্যাঁ। টেকনিক্যাল ফল্ট। আর যদি দিতেই হয় তাহলে নীল ডাউন হয়ে কান ধর, এটা বললে এটা হচ্ছে এটা বললে, হ্যাঁ, আইনানুগ ভাবে এটা ঠিক। আচ্ছা, চাট করে গভীরে নিয়ে চলে গেল ব্যাপারটা। এবারে মাথার মধ্যে কোনোদিন ভাবিও নি এটা, এখন চলছে মাথার মধ্যে। হ্যাঁ, তাই তো, এরকম ভাবে আর কি আমাদের সঙ্গে ভুল হয়েছে, যেটা আমরা হ্যাঁ। ভুল স্টেটমেন্ট এআই হিসেবে নিজেকে ভাবছি একটা, যে এটা দিয়েছে। না তবে এই যে কোনো মানুষের আমার মনে হয় স্কুলের টাইমটা, এই টাইমটা আমাদের রিভিজিট করতে মনে হয় সবচেয়ে বেস্ট লাগে। কোনো দিন তোদের মনে হয়নি যে আরেকটু বেশি পড়াশোনা করলে ভালো হতো? তোর কথা বলছি না, তুই করেছিস, আমাদের কথা বলছি। তোর মনে হয়নি কোনদিন? পড়াশোনা না, আমার মনে হচ্ছে বন্ধু বান্ধব আর একটু বেশি দিন টিকে গেলে ভালো হতো, মানে ওই না, লাইফটা। তোর মনে হয়নি যে একটু পড়াশোনা করলে তো তখন রেজাল্টটা একটু ভালোই করতাম, অত ফাঁকিবাজি কেন করেছি? এটা মনে হয়নি? হ্যাঁ, যে এইটা নিয়ে এত কঠিন লাগতো। এক্স্যাক্টলি, এটাই পরবর্তীতে হয়ে, হ্যাঁ একদম, একটুখানি বোঝার চেষ্টা করলেই বোধহয় বোঝা যেত। হ্যাঁ, মাথা আসলে এত দিকে ছিল না। খুব চাপ। আর ওই সব আমি ভাবি মাঝে মধ্যে যে ওই সময় যে এত মানে টেনশন নিয়ে আমরা কি গল্প করতাম, কিছু মনে আছে, কিন্তু কি নিয়ে আলোচনা হতো, কি নিয়ে ভাবতাম সারাদিন, আমি এগুলো এখন মনে পড়ে না। ক্লাস না, 7-8 সেটা এ কি নিয়ে ভাবলাম সে সারাদিন। শোন, 7-8 তুই একটা জিনিস নিয়ে, সবাই একটা জিনিস নিয়েই ভাবে। এটা মাইকটা একটু এগিয়ে নে। না, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তুই যেটা বলছিস সেই আলোচনা কিন্তু আমাদের স্কুলে ক্লাসে আমরা ক্লাস 11-এর আগে করিনি। হ্যাঁ, তাহলে তোমরা পড়াশোনা বেশি করতা। মানে অ্যাটলিস্ট আমাদের যে বন্ধুদের গ্রুপটা ছিল 7-8-এ সত্যি কি নিয়ে গল্প করতাম মনে নেই। আমরা ক্লাস 7 এ আলোচনাটা শুরু হয়েছে। একদম, আমারও তাই, 7-এ। আর আমার যা প্রবলেম ছিল একটা, সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে জীবন বিজ্ঞানের টিচার, তো সেম স্কুলে, সেম স্কুলের, এ বাবা, ক্লাস 9, ইস, যেখান থেকে করুণা হয়ে গেল ওর জন্য আমার। সত্যি ছেলে আর মেয়েরা একই সেকশনে, এবং এ বাবা, জননতন্ত্র পড়ানো হচ্ছে। বাবা পড়াচ্ছে, বাবা জানে, ছাত্ররা সব জানে, ছাত্ররা জানে যে এইটা একটা অন্যদিকে যাচ্ছে। এবার বাবা না, মানে এবং বাবা জানে আমার ছেলেও আছে এখানে। অক্ষ, আর কিছু যে ছোকরা ছেলে থাকে পেছনের দিকে বসে, ফট করে টিটকিরি দিয়ে চলছে। হ্যাঁ, ও এটা ওটা, এ রাম, আমি আর হাসি চাপতে পারছি না। ওই দেখ ওইটাই তো, এটা চিনি। হাই কি হাসি পাচ্ছে, ঢুকাস আটাস করে চল। আমি খেলাম শুধু, তুই খেলি না, স্বাভাবিক। অবভিয়াসলি আমাকেই খেতে হবে। এ বাবা, এইটা কিন্তু তোর তারপরে চাপ তো ছিল। মানে খুব চাপ। আর 9-10টা তো খুবই ক্রুশিয়াল আর কি, যে এইটা নাও করা যাবে না। চোখ মেলানো যাবে না তো বাবার সাথে। আরে আমি হ্যাঁ। তাকাতামই না। আমার এমনি একটা প্রবলেম ছিল, আমি বাবা বলে ফেলতাম, তো সেটার জন্য খুব মার খেতাম। তো দেন স্যার ও আচ্ছা, স্যার বলতো তো। স্যার এটা না না, আমার খুব ওরও প্রবলেম, তো সেম ব্যাপার। আমারও তো সেম, মানে সিমিলার। আমার বাবা একই স্কুলে টিচার ছিল। ছিলেন। এবার প্রবলেমটা ছিল অন্যখানে। প্রবলেমটা হচ্ছে যে আমার বাবার শাস্তি দেওয়ার, এই শাস্তিতেই ফিরছি, ধরনটা অদ্ভুত ছিল। একটা কারণেই উনি শুধু শাস্তি দিতেন, সেটা হচ্ছে রোজ হোমওয়ার্ক দিতেন ভদ্রলোক। কেন দিতেন আমি জানি না, অঙ্কের টিচার রোজ হোমওয়ার্ক দেবে। আর আমার ছোটবেলার বদভ্যাস হচ্ছে আমি কোনোদিনও হোমওয়ার্ক করিনি, এখনও করি না। মানে বস কোনো কাজ দিলে চট করে আমি করি না, আমার ইচ্ছে হলে আমি করি। তখনও করতাম না। অন্য কোনো স্যারের ক্লাসে আমি হোমওয়ার্ক করি না, তুমি বাবা বলে তোমার ক্লাসে আমি হোমওয়ার্ক করবো, এটা তো কোনো না সবার ক্ষেত্রে সেম, সাম্য থাকতে হবে না, থাকাটা দরকার। সাম্যবাদ আমি তখন থেকেই। তো বাবারও অঙ্ক আমি হোমওয়ার্ক করে যেতাম না। এবার উনি কী করতেন, কারা করে আনোনি, ক্লাসের ক্যাপ্টেন যে, তার দায়িত্ব হচ্ছে ওনার ক্লাস শুরু হওয়ার আগে সবার খাতা এনে রাখো, আর কারা করিসনি তারা সেখানে দাঁড়া। তো স্যার ঢুকলেন, মানে স্যার অলসো নোন অ্যাজ আকা বাবা ঢুকলেন। তো উনি ঢুকে কেন করেনি সবাইকে জিজ্ঞেস হতো কেন করেনি। এবার তার যে মানে গুরুত্ব আর কি, কারো হয়তো কেউ বলতো যে স্যার বাড়িতে একটা সমস্যা ছিল, বা এমনি তার হয়তো একটু কম হলো। আমি কি মিথ্যে কথাটা বলবো, আমার তো কোনো অজুহাত নেই এবং রেগুলার অফেন্ডার। তা আমি বলতাম করা হয়নি, মানে ইটস অ্যাবস্ট্রাক্টলি, মানে কোনো রিজন নেই আর কি আমার কাছে এসে উনি তাকাতেন শুধু, কেন করা হয়নি, এটা না আমি কি হয়েছে, করা হয়নি, হ্যাঁ 10টা কান ধরে উঠবস, ব্যাস হয়ে গেল।
রীতিমতো কয়েকদিন, উনি ক্লাস 8 সম্ভবত, কয়েকদিন যাবার পরে উনি আমাকে বাড়িতে একবারই উনি স্কুল সম্বন্ধে বলছেন যে এটা কি ভালো দেখাচ্ছে, আমি সবাইকে হোমওয়ার্ক করতে বলছি আর তুমি রেগুলারলি কোনোদিনও করে আনছো না হোমওয়ার্ক, এটা তো খুব একটা ভালো দেখাচ্ছে না। আর ওর বাবা অ্যাকচুয়ালি একটুখানি কি বলবো, একটু কুল ভাবে বলতেন কথাটা, মানে এই ব্যাপার ছিল, সবই প্যাসিভ ভয়েসই বলতেন না খুব কুল লোক ছিলেন, কুল লোক। হ্যাঁ, তো আমার খুব টেনশন হতো জীবন বিজ্ঞান পরীক্ষার পর, পরীক্ষাটা দিয়ে চলে এলাম, আমরা ঢুকে যেতাম, তারপরে বাবা সাইকেলে ঢুকতো, ওই একটা বাজারের ব্যাগটা খুললো, পরীক্ষার ভেতরে খাতাগুলো খাতা, দেখলাম, আমি হ্যাঁ। জানি এখানে আমার খাতা আছে। এটা যে কি টেনশনের বিষয়, এটা একদম ডেঞ্জারাস। ঠিক আলমারির উপর রাখা থাকতো যেখানে আমাদের হাত পৌঁছতো না। আহারে, আর আমি জানি যে বাবা মানে, আর একদম ভোরবেলায় উঠে বাবা খাতা দেখা শুরু করতো, যে আমরা ওঠার আগেই খাতাটা যাতে দেখে ফেলা যায়। আমি জানি ওখানটা আমার নাম্বারও লেখা আছে, আমি 100-তে কত পেয়েছি, সব কিছু সামনেই আছে, আমি কিচ্ছু করতে পারছি না। আর বাবা কেমন হয়েছে পরীক্ষা, খুব ভালো, খুব ভালো, না মোটামুটি ভালো। যে কি টেনশনের ছিল বাবা, টিচার বাবা খুব। আরেকটা খুব জিনিস ছিল, সেটা হলো পরীক্ষা হল থেকে বেরোনোর পর কোয়েশ্চেন কি উত্তর দিলি মিলিয়ে দেখাটা, ওরে বাবা, এটা কি ডেঞ্জারাস এটা ব্যাপার একটা না? ভুল, এটা মানে আইন করে বন্ধ করে দেওয়া উচিত, এটা কি বাজে ব্যাপার না? একটা? আইন করে আমার তো বন্ধ মজা করে লাগতো। দেওয়া উচিত। হ্যাঁ, মজা মজা লাগে, লাগে? মানেটা কি? মজা লাগে? মিললে বড্ড আমি মজা দেখছি, লাগছে। আচ্ছা এটা কোন দুই 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 মানে কেউ কোনো দূর দূরান্তে আমার প্রশ্নের উত্তরের কাছাকাছি সঙ্গে কোনো যাচ্ছে না। কানেকশনই নেই। Exactly. বলছি এটা কি হলো? একটা meme দেখেছিলাম এরকম, অঙ্ক পরীক্ষা দিয়ে বেরিয়ে দুজন ছাত্র কথা বলছে, 2.45 নাকি 2.75 এরকম কিছু একটা উত্তর নিয়ে কথা বলছে, নিচে একটা বিড়ালের ছবি, একটা মুখ দেওয়া, ও বলছে আমার উত্তর এসছে নীল নদ। আমি কি বলবো এটা? আরে তুই না না, এরকম কিছু কিছু এক একটা প্রশ্ন বেরিয়ে যেত, জানিস তো, এরকমই সবাই বলছে 1.something.25, আমার হচ্ছে 14 বেরিয়েছে। একদম কোনো মানেই নাই। হ্যাঁ, আমি এরকম হচ্ছে, আমি তারপর ভাবছি কি হলো তাহলে, এতটা ভুল করলাম। এইটা না খুব খুব খারাপ লাগতো, খুব খুব খারাপ খারাপ লাগে। লাগতো। তারপর বাইরে থেকে জিজ্ঞেস করলো কেমন পরীক্ষা হচ্ছে, তারপর তো আমি এটাকে অ্যাভয়েডই করতাম। কেউ জিজ্ঞেস করলে ভালো, দারুণ হচ্ছে পরীক্ষা, সোজা বাইরে, কোনো মিলানো টিলানো ব্যাপার নেই, টেনশন নেবো কেন আমি এখন থেকে? হ্যাঁ, তোমরা কোনো মানে বাংলা নেই। রচনায় কবি বলিয়েছেন বলে কোটেশন দিয়েছো? তাও বহু। ও তো নিজে এখনো বলতেই থাকে কবি বলিয়েছেন বলে। আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতা এই কবি বলিয়াছেনের ব্যাপারে। আমি কোট ইউজ করতাম বাংলা রচনা, যেহেতু আমি বাংলা রচনা পুরোপুরি মানে নিজেই লিখতে হতো ইত্যাদি সমস্ত কিছু, আমি মুখস্থ টুখস্থ কোনোদিনও করিনি। তো একবার পরীক্ষার আগ দিয়ে অ্যান্টি ক্লাইম্যাক্স করবো না, পরীক্ষা এলো সুভাষচন্দ্র বোস নিয়ে, সম্ভবত 97, আচ্ছা। কারণ ওটা হচ্ছে ভারতের 50 বছর স্বাধীনতার, অথবা নেতাজির 100 বছর, কিছু একটা ওরকম সময়ের একটা এলো রচনা নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে। তো সেটার আমি প্রথম লাইনটা লিখলাম যে কবি বলেছেন বলে ইংরেজিতে কোটেশনটা কি, হ্যাঁ, ইউ ক্যানট স্টপ আ ম্যান হু ইজন্ট অ্যাফ্রেড টু ডাই, কবি বলেছেন বলে তারপরে রচনাটা শুরু হলো। এবার এটা কোন কবি বলেছেন, ইউ ক্যানট স্টপ আ ম্যান হু ইজন্ট অ্যাফ্রেড টু ডাই, আমি এই লাইনটা পেলাম কোথার থেকে? আমি পেলাম তার আগের দিন, আমি আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, ভবানী সিনেমা হল, সেখানে সম্ভবত আঘাজ সিনেমাটা চলছিল সুনীল শেট্টির, সেটার পোস্টারে লেখা ছিল এটা। আমি করতাম খুব কোটেশন বাবা। আমি এটা আমার মনে আছে যে আমার দারুণ লেগেছিল, আমি এটা সিনেমার ওখান থেকে, এবং ওখানেও কোটেশনের মধ্যে না, এটা হচ্ছে মানে পাঞ্চ লাইন বা ট্যাগ লাইন টাইপের, হ্যাঁ। তো আমি ওখান থেকে তুলে নিয়ে কবি বলেছেন, কেউ তো বলেছেন, কবি তো বটেই তিনি তো একটা ক্রিয়েটিভ বলেছেন, মানুষ, হ্যাঁ, যিনি কবি তো লিখেছেন। বটেই। তো আমি লিখে দিলাম কবি বলেছেন করে। আমি ধরা খেয়েছিলাম একবার, কি? রবীন্দ্রনাথের নামে চালিয়ে দিয়েছি। কি আর তখন তো মানে ছোট ক্লাস 7 মঙ্গলদ্বীপ জেলে যেটুকু মাথায় আসে, পাখির সঙ্গে সাথী, এরকম উদ্ভট একটা লাইন ফাইন দিয়ে মিলিয়ে দিয়েছি, গরু রচনা কিছু একটা ছিল। আর আমাদের বাংলা ছিল তনুশ্রী ম্যাডাম, এসে বলছে সুরঞ্জন এসো, এখানে যে লিখেছো এই কবিতাটা, এটা কোন কবি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কোথায় কোথায় বলেছেন এটা, এই লাইনটা? বাবাকে ঠিক আছে, আপনার ছেলে রবীন্দ্রনাথ জানছি। এ বাবা, তারপর না কোটেশন তো দিতেই হতো, বড় আর বেটার লাগে কোটেশন দিয়ে দিলে। না কোটেশন তো দিতেই হতো, না নাম্বার উঠবে কোথা থেকে? হ্যাঁ। রচনায় নাম্বার উঠবে কোথা থেকে নাহলে? আর কি বলতো, বাংলা রচনায় তুই ইংরেজি কোটেশন দিলে পরে
প্রথমেই, এই জন্য আমি প্রথমেই লিখে দিতাম একটা এরকম কিছু। আমি আবার আমার এগুলো আবার এগুলো ট্রিক জানতি না না? না আমাদের বাংলার- ইংলিশ কোটেশন তো না, বাংলা অতটা রচনায় risk তুই যদি নিতে পারতাম না। বাংলা রচনা যদি প্রথমে তুই ইংলিশ কোটেশন দিয়ে দিস, তাহলে পরে কিন্তু তোর সম্বন্ধে একটা সমীহ তুই আদায় করে নিলি টিচারের কাছ থেকে। প্রথমেই না কিন্তু প্রথমেই। কনফিডেন্সটা ছিল যে শেক্সপিয়ার বলিয়েছেন বলে আমি একটা ভুল ইংলিশ সেন্টেন্স না, লিখবো, এই যে এরকম তারপর তো শেক্সপিয়ার থেকে তুলতে হবে কেন? হ্যাঁ কবি বলেছেন হ্যাঁ বলে, ইউ ক্যানট স্টপ আ ম্যান হু ইজন্ট অ্যাফ্রেড টু ডাই। আমি কোটেশন করতো প্রচুর ইউজ করতাম। আমার মনে আছে আমার জীবনে আমি প্রচুর টিটকেরি খেয়েছি আমার দিদি, দাদা, হ্যাঁ, মা, বাবা, সবার কাছ থেকে। কারণ আমার ক্লাস 3-তে একটা বাক্য রচনা মনে আছে 3-তে, হ্যাঁ। বাক্য রচনা তো সবাই করেছি ক্লাস 3-তে, বাট হ্যাঁ 3-তেই হবে। তো সেখানে একটা বাক্য রচনা এসেছিল যে ওষ্ঠ দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমি লিখেছিলাম ওষ্ঠে রাঙা হাসির রেখা দেখতে ভালো লাগে। আচ্ছা বাবা রে, হ্যাঁ। তখন থেকেই ছেলেটার মধ্যে এবার এই যে লিখেছিলাম, তারপর কি ট্রোল হচ্ছে। এই যে আমাদেরই মানে আমারই এক দিদি আছে, ছর্দি ভাই বলি তুহিনা দিস, কি মানে সেই নিয়ে কি প্যাক যে দিত আমাকে, হ্যাঁ ওষ্ঠে রাঙা হাসির রেখা। আর ব্যাপারটা হলো তখন থেকেই না আমার পার্সন, আমি রচনা কীভাবে লিখতাম, হলো আমি প্রথমত রচনা পড়তে, ওই যে পড়ে মুখস্থ করতে ব্যাপারটা আমার ভালো লাগতো না। পড়ে মুখস্থ করে লিখবো, ওটার কোনো ক্রিয়েটিভিটি নেই। আমি যেটা করতাম, আমি রচনাকে ভাগ করতাম। ঠিক আছে, ধর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা তো প্রত্যেকেই লিখেছি আমরা, প্রত্যেকে বহুবার লিখেছে, বহুবার একবার না। লিখেছি। হ্যাঁ, এবার এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ নিয়ে আমি প্রথমে লিখতাম হলো যে কি মানে এই মুহূর্তে বিজ্ঞান কোথায় দাঁড়িয়েছে, এটা হলো প্রথম প্যারাগ্রাফ। তারপর আমার কি মনে হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, পৃথিবীর কি মনে হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এইটা হলো আমার পুরো রচনা, 3টে ভাগে ভাগ করা। এবার জেনারেলি প্রত্যেকটা রচনাতেই রচনায় আমি প্রচুর নাম্বার পেতাম। আর প্রত্যেকটা রচনাতেই আমি এরকমভাবেই লিখতাম। ধরো আমাকে যদি গরুর রচনা লিখতে বলে, তাহলে গরু কি, হ্যাঁ আমার জীবনে গরু কি, পৃথিবীর চোখে গরু, এটা আমি সবসময় লিখতাম। আর আমার সবচেয়ে ভালো লাগতো হলো মাঝখানে পার্টটা লিখতে, আমার চোখে ব্যাপারটা। না, আমারও ধারণা আমি রচনা ভালোই লিখতাম, কিন্তু নম্বর সেরকম পেতাম না, কারণ হাতের লেখাটা জঘন্য ছিল, খারাপ নয় জঘন্য। সেই জন্যে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক কোনদিন পাবো, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য না, অপরিচ্ছন্নতার জন্য আমার 5 নম্বর কেটে দিত বলে আমার ধারণা। না, ও লিখতো খুবই ভালো, কিন্তু ওর লেখার মধ্যে আবার বঙ্কিম ভাষা, হ্যাঁ পরিপন্থী। সেই সময় প্রথমবার ওর কাছ থেকেই শুনি পরিপন্থী শব্দটা। কেন করতে এরকম কঠিন তোমরা? কঠিন বাংলা লিখতো, আমি অত কঠিন বাংলা না, আমাকে তো ছোটবেলায় একটা বঙ্কিম রচনা সমগ্রামে কিনেছিলাম, আমার বাংলাটা পড়ে হেভি লেগেছিল, যে বাহ সুন্দর তো, বেশ অন্যরকমভাবে কিছু করছে লোকটা, কিছু আর ভাবছে তো অন্যরকমভাবে, অন্যরকম কিছুটা করছে। সেই ডানা কবে গজালো? ডানা ক্লাস 10-এর পর, এ বহুত পেকেছে। 11 সবার 11 ডানা গজানো তো 11 সবারই আমার মনে হয় 11 ডানাটা গজায়। ওই যে 3 মাসের ছুটিটা পাওয়া যায় না, ওটা বন্ধ করে দেওয়া উচিত। ওই ছুটিটাতে সবার একেবারে মানে যায়, ওইটাতে একটা সর্বনাশ, আর একটু বড় বড় ফিল্ডটা চলে আসে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তোর মধ্যে কোথাও একটা আনকনসিয়াসলি এটা থাকে যে আচ্ছা স্কুলের টিচাররা তো এরা তো আমাকে স্নেহ করেন, হয়তো নাম্বার দিয়ে দিচ্ছেন। ওই প্রথমে একটা বাইরে থেকে একটা মোহর লাগে যে না, শুভাঞ্জন বসু কিন্তু এত %। এবার জেনারেলি খারাপ যাদের হয় কিন্তু ধর যাদের একটু ভালো হলো, তো ধর ভাবছিলি যে না আসলেই তো আমি 80+, তখন বাইরে সারা পৃথিবী বলছে আমি 80+। এখন তো আর স্নেহধন্য ব্যাপারটা নয়, আর কিছু বলার নেই, সামনে কথা বলতে হবে। আর তার মধ্যে ওই মাধ্যমিক দেওয়ার পর যে 3 মাসের যে ছুটিটা, ওই ছুটিতে না কিরকম জানি আমার মনে হয় মা বাবাও একটুখানি রিল্যাক্টেন্ট হয়ে থাকে। হ্যাঁ মানে না ঠিক আছে তুই কি আর করবি, মানে এখন আর কি করবো, সাথে বেরোবেই। এতদিন যে এত খাটনি খেটেছে। আমার মাধ্যমিকের সময় আমার মা যা করেছিল সমস্ত কিছু বাদ, শুধু পড়াশোনা করতে হবে। বাপরে, আমাদের বাড়ির মাধ্যমিকের মানে প্রিটেস্ট থেকে আর কি কেবল লাইনটা মানে করার কথা ছিল, কাটার কথা ছিল, মা বলেছে না পারবো না। তো বাবা যেটা করতো, সকালবেলায় স্কুলে যাবার, তখন তো বাড়িতেই আমরা সারাক্ষণ, আস্থা চ্যানেলটা চালাতো, ওখান থেকে আমার রামদেবের উপরে রাগ, আস্থা চ্যানেলটা চালাতো করে চাইল্ড লক করে দিয়ে চলে যেত, মানে রিমোট নিয়ে চাইল্ড লক করে দিয়ে চলে গেছে। এবার তুমি ওখানটা আমরা বোতাম টিপে করার চেষ্টা করছি, 9XM যদি কোনোভাবে পাওয়া যায়, সঙ্গীত বাংলা পাওয়া যায়, পৌঁছানো যাচ্ছে না, আর সারাক্ষণ ওই রামদেব অনুনম বিলোম। আমার তখন থেকে এই যে রামদেবের উপরে রাগ আমার শুরু হয়েছে। না আমি সেদিনই ওকে বলছিলাম যে দিল তো পাগলে সিনেমাটা আমি আজ পর্যন্ত পুরো দেখে উঠতে পারিনি, তার কারণ এটাই,
তার কারণ কি, যে দিল তো পাগলে যখন রিলিজ করলো সেই সময়টাতে আমাদের কিছু একটা পরীক্ষা চলছিল, কাজে দিল তো পাগলে দেখতে গেলে পড়া হবে না, পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট, এটা হলো। তারপর যখন দিল তো পাগলে টিভিতে এলো প্রথমবার, সেই সময়ে উচ্চ মাধ্যমিক নয়, জয়েন্টের পরীক্ষা বা কোনো একটা পরীক্ষা চলছিল, কাজে পরীক্ষা ছিল, ওটা দেখতে যাওয়া যাবে না, তখন দেখা হলো না, এই উকি দিয়ে দিয়ে একটুখানি, পুরোটা দেখা যাবে না, নিজের মনে একটা গিল্ট ফিলিং। এই করতে গিয়ে আমার আনকনশিয়াসের মধ্যে এটা এসে গেছে যে দিল তো পাগলে দেখা মানে একটা কোনো কাজ বাদ পড়ে যাচ্ছে। এখনও তুই যদি আমাকে দিল তো পাগলে দেখতে বলিস, আমি দেখতে বসে আমার মাথায় কোথাও না কোথাও চলবে যে না, এই সময়টা না অন্য একটা কাজ খুব গুরুত্বপূর্ণ আমার করার। এমনিতে আমি সাথে একটা বিঞ্জ করে আমি পুরো দেখে ফেলছি গেম অফ থ্রোনস, দিল তো পাগলেটা পুরোপুরি ঠিক। আমার এই একই ঘটনা হচ্ছে চ্যালেঞ্জ সিনেমাটার সাথে, মানে আমার যে বছর মাধ্যমিক সেই বছর মানে আমরা জাস্ট পরীক্ষাটা দিয়ে আমি পরপর 13 বার চ্যালেঞ্জ দেখেছিলাম, প্রত্যেকদিন করে মালবাজার যাচ্ছি চ্যালেঞ্জ দেখছি। আর তখন তো আমি দেবের পাগল এখনো ফ্যান, চ্যালেঞ্জটা দেখলে এখন আমার ওই ছুটি ছুটি ফিলটা হঠাৎ হঠাৎ আসে। আরে দেখ, এটা তো সত্যি কথা যে আমাদের জীবনের ছোটবেলার স্মৃতির সঙ্গে যা যা কানেক্টেড হয়ে আছে, তুই যখনই আবার ওটাকে করতে যাবি ইউ ফিল দ্য সেম ইমোশন। এটা অদ্ভুত ব্যাপার, কিন্তু দিস ইজ ভেরি ট্রু। যেমন কুচকুচ হতা হ্যায়, কুচকুচ হতা হ্যায় দেখলে পরে আমার একটা অ্যাচিভমেন্টের ফিল হয়, কারণ কুচকুচ হতা হ্যায় প্রথমবার দেখতে গেছি যখন এসছে, তখন ব্ল্যাকে টিকিট পাইনি, সরস্বতী পুজোর দিন দেখতে গেছি, ব্ল্যাকে টিকিট পাওয়া গেল না, তারপরে আরেক দিন অনেক চেষ্টা করে একটা টিকিট পাওয়া গেলো, তারপরে কুচকুচ হতা হ্যায় দেখলাম। তো কাজেই কুচকুচ হতা হ্যায় দেখতে যাওয়াটা মানে হচ্ছে তুমি একটা স্ট্রাগল করে তুমি এক কোথাও পৌঁছলে, তার সাথে কুচকুচ হতা দেখতে কিন্তু আমার এই ফিলটা হয় যে হ্যাঁ কিছু একটা ভালো হয়েছে আমার জীবনে। আমার যেমন কহনা প্যার হ্যায় দেখাটা আমার জন্য ইটস লাইক, কহনা প্যার হ্যায় যদি আমি এখনো চলে, আমার হঠাৎ করে মনে হয় যে আমার আর কোনো কাজ নেই। ছুটির মধ্যে দেখেছিল ওটা? হ্যাঁ, ছুটির মধ্যে না, আমাদের ওখানে কহনা প্যার হ্যায় বোধ হয় 1 বছর চলেছিল, তো উর্বশী সিনেমা হলে। আমি প্রত্যেকটা দিন গুনেছি কবে এটা আমার পরীক্ষাটা শেষ হবে, উচ্চ মাধ্যমিক শেষ হবে, তারপর আমি কখনো প্যারা দেখতে যাব। যেদিন গেছি দেখতে, তুই ভাবতে পারছিস উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, ওইটা তো মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ মানে ভাবা যাচ্ছে এটা যে কি ব্যাপার, পৃথিবীর আর কেউ আটকানোর ক্ষমতা রাখে না। এবার তো আমি কলেজে, না আমার আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে অতটা ভালো লাগেনি, আমার মাধ্যমিকের পরে যেটা লেগেছে। কেন তখন তুমি না উচ্চ মাধ্যমিকের পরে, হ্যাঁ মানে উচ্চ মাধ্যমিকের পরে তো কোথাও এবার অ্যাডমিশনের ব্যাপার আছে, জয়েন দেওয়া আছে, কিছু একটা করতে হবে, সেটা গ্র্যাজুয়েশনের পরেও একই ফিলিং, মানে ওই যে স্বস্তিটা যে এবার না আর কোনো কাজ নেই, এটা মাধ্যমিকের পরে যতটা হয়েছিল আর তারপরে সারা জীবনে আর হয়নি। তো মানে ওরে বাবা, মানে ওই যখন সব পরপর শুনতে শুরু করলাম, এই বন্ধুর চাকরি হয়ে যাচ্ছে, ওই বন্ধুর চাকরি হয়ে যাচ্ছে, এখানে ওখানে, কি টেনশন। বাট আমার ইয়েটা খুব ভালো ছিল, উচ্চ মাধ্যমিকের পরেরটাও ওই 3-4 মাস কলেজে উঠছি। যেদিন কলেজে প্রথমবার ঢুকলাম, ও ফার্স্ট ইচ্ছাকৃত কোনো কারণ নেই, প্রথম দিন প্রথম ক্লাস বাঙ্ক করলাম, জাস্ট করা যায় বলে। যে দাদাদের মুখে অনেক শুনেছি বাঙ্ক নাকি করতে যাবো না, দেখি কি কেস খেলাম অবভিয়াসলি, কারণ ওখানটায় ঢুকে যে প্রথমবার নাম টাম দিয়ে রোল নাম্বার টোল নাম্বার, পরের পিরিয়ডে গেলাম, কেসটা খেয়ে গেলাম, কিন্তু বাট মজা। তোমার তো মানে আমরা তো একই কলেজ, এসআইটি। তোমার একটু কিছু বলো, গল্প তাহলে বলো এসআইটি কলেজের গল্প। ইম্পর্টেন্ট আমার স্কুলের গল্প অনেক বেশি, মানে আমার স্কুলের তোরা এইটুকু সময়, যেইটুকু সময় এই ক্লাস 11-12-এ তোরা স্কুলে সবসময় মানে প্রপারলি গেছিস? না, প্রপারলি বলতে মানে প্রত্যেক দিন স্কুলে যাওয়া? আমি গেছি, প্রতিদিন স্কুলে গেছিস? প্রত্যেকদিন মানে শরীর খারাপ না থাকলে মানে আচ্ছা, মানে কোনো এমনি ইচ্ছা করে স্কুলে যাবো না আজকে এরকম ব্যাপার? এটা আমার সারা জীবনই হয়নি। আমার হয়েছে, মানে আমরা মানে ইয়েটা 11-12 আমি কলকাতা আসবার পর প্রথমবার কনসেপ্টটা জানলাম যে টিচাররাই হচ্ছে টিউশনই পড়ায়, তো টিউশনিতে অনেক কিছু হয়ে যায়। মানে কলকাতা চলে আসলি তুই? মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলাম, তারপরে বাবা আমার মনে হলো আমার ছেলে তো প্রতিভাবান সায়েন্টিস্ট হবে, কলকাতা পাঠিয়ে দিল, ব্যাস কেস খেয়ে গেলাম, ক্লাসে করলাম, পড়াশোনায় করি। ও তুই কলকাতায় এসে পড়েছিস? হ্যাঁ বাবা, ওখান থেকে তো প্রথম কলেজ স্ট্রিট দেখলাম, তারপরে ওইখান থেকে কফি হাউস বলে একটা বিষয় হয়। প্রথম কলকাতা আসলি যখন, আমরা কি কলকাতা নিয়ে আগে কথা বলেছি? প্রথম কলকাতা আসা নিয়ে কথা বলেছি, প্রথম কলকাতা এসে তোর কি মনে হচ্ছিল? প্রথম একবার এসেছিলাম, যেটা খুব ছোটবেলায়, সেবার পুজোতে এসে, তখন এখানটায় প্রচন্ড জল জমেছিল বৃষ্টিতে, ওটা খুব বিতিকিচির একটা ব্যাপার। একবার মানে জ্ঞানত অবস্থায় ক্লাস 9-এ, যেটা আমার মনে আছে, আইপিএল দেখতে এসেছিলাম, তখন আমার কলকাতা হেভি লেগেছে। কবে ভাব তুই, আইপিএল শুরু হওয়ার পরও বড় হচ্ছে? 2010, হ্যাঁ 2010-এ না 2008 আইপিএল দেখতে। তোর আমার সঙ্গে বয়সের ডিফারেন্স 10 বছর।
10 বছর, হ্যাঁ 2008-এ প্রথমবার যখন এলাম তখন আমার প্রথম যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে 10টা FM চ্যানেল 2008-এ তো আছে। আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ 2008-এ তোর বিয়ে হয়েছে, আমি তখন ক্লাস 9, তখন আমার ডানাটা গজাচ্ছে। ক্লাস 9-এ পরিস্থিতি তখন। তখন ক্লাস 9-এ আমি প্রথমবার এলাম, এসে তখন দেখলাম যে এখানে 10টা FM চ্যানেল আছে যেগুলোতে ভালো ভালো গান হয়। এফএম চ্যানেল বাবা, আমার প্রথম কলকাতার এক্সাইটমেন্টের মধ্যে প্রথম যেটা হতো, হাওড়া স্টেশনে নামতাম, নামার পরে প্রথম যেটা হতো যে হাওড়া স্টেশনটাতে শেষ। হ্যাঁ, এটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম, যেখানে পৃথিবীর লাইন শেষ হয়ে গেল। হ্যাঁ আমি এটাও সত্যি, এটা আমার যা অদ্ভুত হ্যাঁ না? লেগেছিল ওই জায়গাটা গিয়ে ব্যারিকেড করার সামনে একটা ইয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমার হেভি লেগেছিল। দারুণ লেগেছে যে এরপরে তো আর ট্রেনটা কোথাও যাবে না হ্যাঁ, হ্যাঁ, সামনে, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, এটাই ঠিক, হচ্ছে ঠিক। পৃথিবীর শেষ একটা শেষ, একটা এখানে পৃথিবী গন্তব্য একটা একটা। ও হ্যাঁ, ওটা তো আমার শিয়ালদা এসে হয়েছিল, আমি হাওড়া প্রথমে না। মানে কলকাতা কত বড় জায়গা ভাবতে পারছি যে ট্রেন এরপরে আর কোথাও যায় না। Correct, correct. মানব সভ্যতা এখানে এসে ভেবেছে এর থেকে আগে আর যাওয়া যায় না। এখানে মানে শেষ করতে হবে পৃথিবীটাকে। এটা Correct. আমার এটা একটা ছিল দারুণ। এটা একটা বিরাট ভ্রান্ত ধারণা ছিল। হ্যাঁ ভ্রান্ত কি, ওটা একটা খুব এক্সাইটিং। আর তারপরে ছিল একটা, সেটা হচ্ছে ট্যাক্সি ধরা, হলুদ ট্যাক্সি। হলুদ ট্যাক্সি। তোমাদের সময় বোধহয় হলুদ কালো মিক্সচার ছিল। হলুদ কালোও ছিল, হলুদ কালো। হলুদ কালোও ছিল। হলো বাইরে যায়, হ্যাঁ হলুদ কালো হলো এখানকার, আর হলুদ হলো বাইরে যায়, ও ওকে, মানে কলকাতার থেকে একটু বাইরে যায় যারা পারমিট, ওটা হলো হলুদ শুধু। আচ্ছা। আর মানে আমাদের কথা ট্যাক্সির ব্যাপারটা ছিল না, কলকাতাতেই ট্যাক্সি ছিল। ট্যাক্সির ব্যাপারটা ছিলই না, মানে না, না। ট্যাক্সি ব্যাপারটাই একটা অদ্ভুত ব্যাপার। আমাদের ওখানে সিটি বাস চালু হয়েছিল যখন, শিলিগুড়ি শহর, ওইটুকু শহর, তার মধ্যে সিটি বাস, ও হ্যাঁ, এটা বিরাট খবর হয়ে গেছিল, শিব মন্দির অব্দি বোধহয়। হ্যাঁ সিটি বাস চলছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে যেত বাসটা। তো কিন্তু মানে কলকাতায়, মানে শিলিগুড়ির মানে সেই সময় শিলিগুড়ির একটা ব্যাপার তো ছিল যে সেখানে কলকাতা হবে হ্যাঁ, হবে। হ্যাঁ। দেখ এখন শিলিগুড়ি যেখানে গেছে, যত বড় হয়েছে, যত এক্সটেন্ড করেছে, তখন তো এত বড় ছিল না। তখন মানে তাও সিটি বাস চালু হওয়াটা তখন একটা বিরাট ব্যাপার। আর কলকাতায় এসে তো মানে ব্যাপারটা বাস ট্যাক্সি এত বড় বাড়ি ফেরে, এগুলো তো আলাদাই ব্যাপার। বাবা, সত্যি। মানে ওই জায়গাটা কিন্তু দেখেছি, মানে ওই ট্যাক্সি নিয়ে একটা, মানে ওই যে বন্ধ হলো ট্যাক্সির আওয়াজটা এখনো, মানে ওই হ্যাঁ, অ্যাম্বাসেডার হ্যাঁ, ট্যাক্সিতে উঠলে পরে ওটা মনে হয়। আর হিন্দ মোটরের পাশ দিয়ে যখন যেত, মানে আসতো আর কি ট্রেনটা, তখন হিন্দ মোটর ফ্যাক্টরিটা দেখা যেত, এবং তার সামনে সারি সারি অ্যাম্বাসেডার সমস্ত দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ওটা আমার খুব একটা মনে আছে যে দারুণ একটা এক্সপিরিয়েন্স, সারি সারি এত অ্যাম্বাসেডার একসাথে দাঁড়িয়ে রয়েছে ফ্যাক্টরির সামনে, মানে রেডি আর তখন জিনিসগুলো। অ্যাম্বাসাডার গাড়িটা কিন্তু একটা আলাদাই ব্যাপার ছিল ভাই। আর কি ছিল? আর তো কিছু ছিল না। কন্টেসা অ্যাম্বাসেডার, কন্টেসা প্রিমিয়ার অ্যাম্বাসেডার, পদ্মিনী। হ্যাঁ, কিন্তু অ্যাম্বাসেডার গাড়িটা দেখলে কিন্তু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর তখন তো এসি গাড়ি বলে ব্যাপারই ছিল না ভাই। আমি তো ছোটবেলায় এসি গাড়ি চড়িনি। এসিও ছিল না বোধহয় না তখন। এসি তখন তো হ্যাঁ, ট্রেনে একটা এসি থাকতো অবশ্য। ট্রেনে এসি থাকতো, হ্যাঁ ট্রেনে সেটা এসিতে প্রচন্ড বড় লোকেরা। যেটা আরে বাবা, আম্বানিরা বিরাট চড়ে। বড় লোক, হ্যাঁ। বিরাট বড় লোক এসিতে। শোন না, মানে আমি সে ওই বাবা মাঝে মাঝে বলে এসি ছাড়া চলতে পারো না এখন। আমাকে আমি তো দেখতাম মানে ঘুরতে গেলে ওই যে মা একটা চাদর নিয়ে যেত, যেটা ওই বেসিনে গিয়ে ধুয়ে জানলায় মেলে দিত, তো ওই হাওয়াটাই পাস করতো, যে লং মানে বেনারস যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাওয়াটাই নেবে। কি বিচ্ছিরি গরম লাগতো ট্রেনে, হ্যাঁ, বাপ রে বাপ, থাকা যেত না। তাই আর মানে তার ওইটাই মধ্যে অভ্যেস আর কি। না, তবে প্রথমে আমি তোকে বলি, প্রথম দিকে যখন আমি এসিতে ট্রাভেল করা শুরু করি, আমার একটা জিনিস আমি খুব মিস করতাম, এখন আর একদম করি না, বরঞ্চ আমি ভাবতেও পারি না এখন, কেন যে পারি না জানি না। কিন্তু ওই বাইরে থেকে যে হাওয়া আসতো না, আর বাইরেটা যে দেখা যেত অত সুন্দর করে, এইভাবে তাকিয়ে থাকা, হাওয়াটা ফিল করা, এইটা আমার খুব ভালো লাগতো। কিন্তু এসিতে তো ওইটা ব্যাপারটা ওইটাই, নেই। হ্যাঁ। কিন্তু এখন ভাবতে ওই হাওয়াটার ফ্যান্টাসিটা আর নেই এখন আমার। হ্যাঁ, সেটা তো একটা কাটবি। আমার একটা ভ্রান্ত ধারণা ছিল কলকাতা নিয়ে, ওই সিনেমার পোস্টার বেরোতো না, তো ওখানে মানে যে কোনো সিনেমা, যে প্রসেনজিতের কোনো একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সগৌরবে চলিতেছে, এটা। এবার আমি তো মালবাজারে দেখেছি 2টো সিনেমা হল, পম্পা, সাধনা। এবার আমার বদ্ধমূল ধারণা ছিল কলকাতায় সগৌরব বলে একটা ও সিনেমা হল আছে, ও যেইখানে আচ্ছা। সব সিনেমা চলে। ও সব বাবা, সিনেমা যেটা এটা দারুণ, সগৌরবে দারুণ। ভালো এটা। সগৌরবে সগৌরবে চলে চলেছে। গেছে, হ্যাঁ, আমার হ্যাঁ, ঠিক। কলকাতায় ক্লাস 9-এ এসে আমি প্রথমবার কলকাতার একটা দাদাকে বলেছিলাম যে দাদা সগৌরব সিনেমা হলটা দেখবো। আমার ধরো একটা দুটোই থাকবে সিনেমা হল, তার মধ্যে সগৌরবটা আমাকে দেখতে হবে, এমন একটা সিনেমা যেখানে সব সিনেমা আসে, এবং ভালো সিনেমাগুলো সব সগৌরবেই চলে। সগৌরবেই চলে, সগৌরবে চলিতেছে। ওই এটা announcement ভালো, পম্পায় এটা। চলিতেছে, হ্যাঁ, দেবের হ্যাঁ। নতুন সিনেমা, আই লাভ ইউ, এরকম করে একটা বলতো। হ্যাঁ। সগৌরবে হ্যাঁ, এই ছোটবেলায় তোদের ওখানে হতো কিনা জানি না, হ্যাঁ, আমাদের ওখানে হ্যাঁ। তো হতো রিক্সার মধ্যে রিক্সা, হ্যাঁ, সামনে হ্যাঁ। এবং পেছনে পোস্টার লাগিয়ে, মাইক লাগিয়ে, মাইক লাগিয়ে একটা অদ্ভুত ভয়েসে বলতে বলতে যাচ্ছে। আর আমাদের তো মানে জিতের সিনেমা আর দেবের সিনেমার সিনপসিসও দিত। আচ্ছা। ভালোবাসা কোথায় চলে যায় যদি চোখে দেখতে না পায় নায়িকা,
ডেকে যান সাথী। এরকম আরে কেন তোর তারপরে গান গান আরে কেন তোর উত্তম দাস মনে আছে তোদের? উত্তম দাস, উত্তম হাসি মনে আছে? জানিস সেই সময়কার স্ট্যান্ড আপ কমেডিয়ান না জানি না, কিন্তু ওনার একটা ক্যাসেট খুব পপুলার হয়েছিল উত্তম হাসি বলে। তো সেখানে একটা ইয়ে ছিল যে একটা রিক্সা নিয়ে বেরিয়েছে, এটা হলো বলছে আয়নায় দাগ লেগেছে, আয়নায় দাগ লেগেছে। বলছে আয়নায় দাগ লেগেছে মানে কি? বলে আয়না বলে সিনেমা হলটা, দাগ বলে একটা সিনেমা লেগেছে। এইটা নিয়ে খুবই ভালো, খুব ভালো। আর সে সময় আরেকটা আমার মনে ছোট এই অ্যানাউন্সমেন্ট বললি বলে মনে পড়লো, আইসক্রিম এগুলোরও খুব একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হতো। আমার মনে আছে আমাদের ওখানে একটা মাথা ভাঙ্গার তরি তৃষ্ণা আইসক্রিম, বিরাট ব্যাপার, খুবই বাজে কিছু না, আইস ক্যান্ডি বেসিক্যালি, আইসক্রিম টিম নেই, না বরফ যেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর চবনপ্রাশ লজেন্স, এগুলোরও অ্যানাউন্সমেন্ট হতো ওরকম অদ্ভুত ইয়েতে, একটা নেবেন 4 আনা, 3টা নেবেন 50 পয়সা। এইগুলো হচ্ছে সমস্ত। তোরা আরে অ্যানাউন্সমেন্ট বললে তো অনেক কথা আসে। এটা হলো অ্যানাউন্সমেন্ট বললে সবচেয়ে আগে আসে হলো, দেখবি আমাদের পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় কিছু লোক থাকতো যাদের দায়িত্ব থাকতো অ্যানাউন্সমেন্টের, তারা একটু লম্বাটে ধরনের পাঞ্জাবি পরতো। হ্যাঁ, লম্বা, দেখবি এটা লম্বা পাঞ্জাবিটা, হাঁটুর নিচ অব্দি পাঞ্জাবিটা। এবং এই লোকটা কিন্তু প্রত্যেকবার ওয়েট করে থাকতো কবে প্রোগ্রাম হবে, তিনি তখন অ্যানাউন্স করবেন শুভ সন্ধ্যা। আর ওই যে টিপিক্যাল স্টাইল অফ অ্যানাউন্সমেন্টটা, আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট অতিথি সমূহ, এই মানে এটাই কিন্তু একদম ফরম্যাটে ফেলা। আর এইবার ব্যাপার আছে, এটা হলো যিনি অ্যানাউন্স করবেন ফাইনালি, ইনি সন্ধ্যাবেলা, আর সকাল থেকে যে প্রোগ্রামটা চলছে সেখানে কি পাড়ার লোকজন বলছি বাবলু কোথায় আছে, বাবলুকে খোঁজা হচ্ছে, বাবলু একবার যদি থাকো, একটু স্টেজের ব্যাপারে একটা কথা আছে, একটু আসবে, এইটা চলছে। তখন যেটা হচ্ছে, তখন হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা যখন চলছে, যখন ধর বিতর্ক সভা, নজরুল গীতি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, তারপর কুইজ, এগুলো সমস্ত ডিবেট, এগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক। তোরা দেখেছিস প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান? তো প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু এরা তখন যেখানেই থাকো মঞ্চের সামনে তাড়াতাড়ি চলে এসো, তোমাকে খোঁজা দেখা হচ্ছে। আর তার মধ্যে ব্যাপার আছে, এটা এই অ্যানাউন্সমেন্টটা পুরোটা আছে, এটা হলো একটুকু ছোঁয়া লাগে, একটুকু বাবলু কোথায় আছো, স্টেজের সামনে তোমায় খোঁজা হচ্ছে, কিছু পলাশের নেশা, কিছু এইটাই হতো কিন্তু। সত্যি তাই, বাপরে ভাব, এই অ্যানাউন্সমেন্ট। আর এখনো পুজোতে নবমীতে চালের সাথে তোমার একটা অ্যানাউন্সমেন্ট করায়, এখনো সাধু ভাষা করায়। মানে আমি গিয়ে ম্যাক্সিমাম সময় বলি, মানে আজ সন্ধ্যা 7 ঘটিকায় চাল ঘটিকা কেন একটি বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হইতে যাইতেছে। হ্যাঁ, উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য। এই লাইনটা কেন, এই লাইনটা চলে এসো, কেউ একটা লিখেছিল এই লাইনটা, বুঝলি? উক্ত বলে একটা শব্দ, উক্ত বলে একটা কাম্য, উপস্থিতি একান্ত ভাবে কাম্য, এই লেখাটা কেউ ওটা লিখে দিয়েছিল, তারপর আর কেউ চেঞ্জই করলো না। এটা সবার মুখস্থ, এখনো বললে এই অ্যানাউন্স করতে পরিষ্কার বলতে, আজ সন্ধ্যা 7 ঘটিকা, কটা ঘটিকা? 9 ঘটিকায়। আর ঘটিকা ব্যাপারটাও কিন্তু ওখান থেকেই এসছে। হ্যাঁ, কিছু কিছু শব্দের কিছু কিছু বিশেষ জায়গাতেই একমাত্র ব্যবহৃত হয়। জীবনে কোনদিন তুই কাউকে বলিসনি 9 ঘটিকায় দেখা হবে না, কোনোদিন বঙ্কিমচন্দ্রও লেখেননি ওটা। হ্যাঁ, তো তারপরে যে উক্ত সন্ধ্যায় বিচিত্রানুষ্ঠানটা কি? বিচিত্র রকমের অনুষ্ঠান, বিচিত্র ব্যাপার ঘটতে চলেছে এখানে। তারপরে এই যে যেমন তোর অ্যাডভার্টাইজমেন্ট যেটা হতো, তাদের ত্বচা, হিন্দিতে একটা শব্দ ত্বচা কি রক্ষা করতা হ্যায় লাইফ বয়, এই ত্বচা শব্দটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আর কোথাও ইউজই হয়নি জীবনে। আরো আছে এরকম, তুই বলেছিলি আরো 2-1টা শব্দ, যেমন সনসনাহট। হ্যাঁ, নিস্তব্ধতা। না সনসনাহট, দাঁতমে সনসনাহট। এই সনসনাহট কেউ বলবে না। হ্যাঁ, তাই তো, কিন্তু শব্দটা শুনলে কিন্তু বোঝা যায়, হ্যাঁ, কিছু একটা ঠান্ডা গেলে সানসানাহট তো হচ্ছে ভেতরটায়, কেমন একটা। হ্যাঁ, এই শব্দটা মানে নেই, না মানে আছে, শুধু অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া অন্য কোথাও ইউজ হয় না।
আর তার মধ্যে ইংলিশ ডাবিং, মানে হিন্দি ডাবিং এ বেশি শোনা যায় এগুলো। হ্যাঁ 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 সনাহট, অদ্ভুত অদ্ভুত সব শব্দ এক একটা। त्वचा से आपकी उम्र का पता ही नहीं लगता। হ্যাঁ হ্যাঁ, এটা তারপর না, এবার অ্যানাউন্সমেন্টের দিক থেকে অ্যানাউন্সমেন্ট তো হলো, গানের ডালি ফালি নিয়ে লোকজন এসে গেল। এবার ডালিতে কি কি আছে, কি ধরনের অনুষ্ঠান হতো সে হো, সময়? হো, আমি বলছি, এই অনুষ্ঠান প্রচুর দেখেছি। এটা হলো পাড়ায় একজন কাকিমা থাকতেন, যিনি বিয়ের আগে গান শিখতেন, বিয়ের পরে গানটা আর তিনি করেন না, মোটামুটি করেন প্রত্যেকবার। ইনি কিন্তু নজরুল গীতি গান, হ্যাঁ ঠিক আছে, ইনি কিন্তু নজরুল গীতি গান, ইনি কিন্তু আবার রবীন্দ্রসঙ্গীত গান না, ইনি নজরুল গীতি শিখেছেন। আচ্ছা, হারমোনিয়াম নিয়ে তার নজরুল একটা গীতি পেটেন গান, গান হচ্ছে দূর দীপবাসী, একদম 100%। এবং এরপরে যদি ইনি বেশ কিছুদিন ধরে শিখে থাকেন, তাহলে একটি গান তিনি করবেনই, সেটা হলো ও পথে চোর কাটা সখী তারে বলে দিও। ঠিক, 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 ঠিক। এই গানটা কিন্তু সবাই করবে না, আবার একটু জানে, একটু জানে, ওটা একটু কঠিন গান। ঠিক ঠিক। হ্যাঁ, আর হলো আরেকটা হলো যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী যারা রবীন্দ্রসঙ্গীত, তো ওনারা তো আছেই, ওনারা তো না, এবার আমি একটা এখানে ডিসক্লেমার, একটা ছোট্ট একটা যে ওরকম কাকিমা যদি পাওয়া না যায় একান্তই, তাহলে পরে একটি মেয়ে যে এখন গান শিখছে তাকে আনা হবে, পাড়ারই মেয়ে, সে গাইবে কোন গান? মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায়, বিউ হলো চঞ্চল, হ্যাঁ পায়, হ্যাঁ, অথবা ওই যে ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর খেজুর পাতায় পাতায় নূপুর বাজায়। এটা এগো এইটা আচ্ছা। এইবার যদি ধর তুই আমাকে একটা কথা বল, যে এই বিচিত্রানুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত কি কি শুনেছিস তোরা? আগুনের পরশমণি তো 100%, ওটা তো আলো একদম আমার আলো, আলো আমার আলো, হ্যাঁ স্টিল। আর বেশি আর যদি মোটামুটি ভালো পাড়ায় যদি একটু সাংগীতিক ইয়ে থাকে, পরিমণ্ডল থাকে, তাহলে হবে আনন্দধারা বহিছে ভুবনে। হ্যাঁ ঠিক। কেন? কারণ গানটা কঠিন, গানটা একটু কঠিন, ওটা সবাই মিলে গাওয়া যাবে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর হলো স্কুলে স্পোর্টসে আমি জীবনে প্রথমবার সংস্কৃত একটা গান গেয়েছিলাম, হলো সঙ্গছাদম সংবদার্ধম সংবমনা সৃজামহম। এইটা শুনে কিচ্ছু বুঝি নাই, কিন্তু কি কথা হচ্ছে, কিন্তু এটা গেয়েছিলাম। এটা স্কুলের ইয়েতে কি বলে, ওই স্পোর্টসের অনুষ্ঠানে। আমাদের পাড়ায়, আমাদের বাড়িতে প্রচুর সঙ্গীতের মানে অনুষ্ঠান হতো, ওদের বাড়িতেও তাই। মানে যে কোনো অনুষ্ঠান হলেই সঙ্গীত, ওইটা একটা আলাদা জিনিস। বাট এই পাড়ার প্রোগ্রামটা ইজ লাইক বিউটিফুল। তাই সত্যি। আর একটা পাড়ার প্রোগ্রামে ভারী গলায় একজন মাফলার, যে কোনো সময় প্রোগ্রাম হোক উনি মাফলার জড়িয়ে আসবেন। হ্যাঁ, শীতকালে তো বেশি। তার গলা কিন্তু গম্ভীর, ব্যারিটোন। তিনি একটু ওই ধরনের রাম রমৈয়া গায়ে যা, এইসব গায় না তো, এইসব হিন্দি না, হিন্দি তুই বলছিস তাহলে একটুখানি ভজন, ওটা একটু পরের দিকে। বাংলা গানের ক্ষেত্রে যদি এই ভদ্রলোক হন, তিনি যদি একটু ধর, এই ভদ্রলোকের মধ্যে দুটো ধরন আছে, একটা হলো গলা ভারী, ইনি খুব গম্ভীর, ইনি কি গাইবেন, ওগো নদী আপন বেগে পাগল পারা, এটা গাইবেন। আর যদি এই ভদ্রলোক একটু জোভিয়াল হন, যদি একটুখানি তার মধ্যে মজা থাকে, তাহলে তিনি গাইবেন কে জানে ক ঘন্টা যাবে রে জীবনটা। এই দুটো ডিফারেন্স আছে কিন্তু। ঠিক এইসব আছে। আর একটা হতো না যে, এটা তো মানে স্কুলেই বেশি হতো, যে গ্রুপ করা হতো, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ ক। বিভাগ ক এর জন্য আমরা সবাই রাজা, আমাদেরই রাজা। একটা বাচ্চাকে এই গানটা দেবা পাপ, আমি এটা ফিল করেছি। কেন? আঙুল ছোট, হারমোনিয়াম একে তো এদিকে পাচ্ছি না, সা থেকে আমরা সবাই হাত আবার ওদিকে ব্লো করতে, আমি তো লাস্টে ওটাতে ব্লো করে দিই, ছেড়ে দিয়ে এদিকে বাজি নিয়ে আবার একটু ব্লো করে। এই আমরা সবাই রাজা, বাচ্চাদেরকে দেওয়া উচিত না। এই যে গান আমরা সবাই একদম অনেক রাজা রাজত্বে। তারপরে হে সখা মম ঢুকলো, ও বাবা, এটা কঠিন গান, একটু জেনে টেনে নিয়ে আর কি। আর ওই যে আঁকার কম্পিটিশন গুলো হতো, মনে আছে? বসে আঁকো প্রতিযোগিতা, কম্পিটিশন বিষয়, সেটাতে সবাই আঁকতো। হ্যাঁ, সিনারি নিয়ে তো আজকাল মানে অনেকে কথা বলেছেন। শান্তি চায়ের উপরে বিভাগ গ। হ্যাঁ, এইবার কি একটু যত বড় বিভাগ হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। সবাই আঁকছে এবং সে বিরাট আঁকা। এবং ওইটার আবার আমার বাবা তো জাজ করতো সব জায়গায়। আমি অনেক জায়গায় যে এমনি যেতাম, আমাদের ধর পাড়ায় প্রোগ্রাম দেখতে গেছি, সেটা আবার টাঙানো হতো উইনারদের,
উইনারদের টাঙানো হতো, সবাই এসে দেখতো, বাহ এই ছেলেটা তো ভালো বাবা প্রবাল বাবুর ছেলে কি ভালো এঁকেছি, এইটা তো একটা ভালো বাহ ভালো আঁকছে আজকাল, এইসব একটা আলোচনা এবং এই ব্যাপারটা কিন্তু এখন আর নাই। এইটা এখন আর এই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। বসে আঁকো প্রতিযোগিতা আছে কিন্তু এরকম ভাবে নেই। আগের যেরকম মাঠের মধ্যে দুনিয়ার বাচ্চা, এই সকালবেলার মানে আমরা তো পাড়াতেও যে পাড়ার অনুষ্ঠানই তো এগুলো, যেগুলো সকালবেলা একটা এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক হতেই হবে, যেখানে এসব হবে। ওখানে আরো প্রতিযোগিতা ছিল, পরের দিকে ইনক্লুড হয়েছিল হাড়ি ফাটানো, মোমবাতি ফু দেওয়া, এগুলো রাত্রেবেলায় মহিলাদের জন্য কি বলছি পাড়া। হ্যাঁ তো আমি ওই যে বলছি স্কুল পালানো, আমি স্কুল থেকে পালিয়ে কুইজ করতে গেছি, এটা আমার মনে আছে। কুইজ করতে গেছি, কোনো একটা পাড়ার অনুষ্ঠান হচ্ছে, খবর এলো কুইজ হচ্ছে, স্কুল পালিয়ে কুইজ করতে গেছি। মানে ওই গেমের মাঝে এখন 4টে প্রশ্ন হয়ে গেল, তারপরেরটা সেট আপ। একটা গেম ছিল না যেটা নামটা কোনো কিছু নেইও বোধহয়, একটা গান চালানো হয়, যে গানটা করে থাকবে, হাতের মধ্যে বল নিয়ে পাস পাসিং দ্য বল, না মিউজিক্যাল চেয়ারও ওই আর কি। স্পোর্টসের কথা বলছিস তুই? এগুলো না মানে বিচিত্র অনুষ্ঠানে না এগুলো পাড়ায়ও হতো, আমাদের পাড়ায়ও হতো। আচ্ছা কোনোদিন কোনো কম্পিটিশনে পার্ট নিয়েছিস তোরা? মানে কম্পিটিশন বলতে একদম প্রপার কম্পিটিশন প্রোগ্রামগুলো করতাম। কি করতে? ডিবেট, গান? না আমি কুইজ আর ডিবেট। মানে তাৎক্ষণিক বক্তৃতা যেটা ছিল, ডিবেট মানে বিতর্ক। আচ্ছা, এখানে বিষয়টা দিয়ে দেওয়া হবে, কিছু লোক পক্ষে বলবেন, কিছু লোক বিপক্ষে। আর তাৎক্ষণিক বক্তৃতা হচ্ছে ঠিক 5 মিনিট দেওয়া হবে তোমাকে সময়, তখন তোমাকে টপিকটা দেওয়া হবে 5 মিনিট, মানে এখন দিয়ে দেওয়া হলো, আরেকজন উঠলো কথা বলতে, তখন তোমাকে দেওয়া হবে, ও যতক্ষণে শেষ করো ততক্ষণে তুমি রেডি করে। ওইটাও খুব ইন্টারেস্টিং তাৎক্ষণিক বক্তৃতা এক্সটেম্পোরে। আর কলেজে আমাদের একটা হতো, সেটাকে টার্ন কোট বলতো। টার্ন কোট হচ্ছে একটাই বিষয় দেওয়া হবে তোমাকে, ওই এক্সটেম্পোর ধরনেরই, 5 মিনিট সময় দেওয়া হবে, তাতে 3 মিনিট প্লাস 3 মিনিট, 3 মিনিট তুমি পক্ষে বলবে, তারপরে আই এম টার্নিং মাই কোট বলে 3 মিনিট বিপক্ষে বলবে। এটা ভালো, খুব ভালো। তবে এটা আমি একটা জিনিস, এইগুলো কথা বলিনি, তারপর বিতর্ক, এই ডিবেট নিয়ে একটা কথা বলবো। ডিবেট নিয়ে আমরা এর আগের দিন অবশ্যই একটা কথা বলেছিলাম। এনিওয়েজ, এবার এই যে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে যাওয়া, এটা আমার ক্ষেত্রে কি নিয়ে হয়েছে জানিস? কেউ বোধহয় বিশ্বাস করবে না। সেটা হলো, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যে প্রাইজগুলো পেতাম সেটা ডান্সে, নাচে পেতাম। হ্যাঁ, অনেক প্রাইজ পেয়েছি নাচে। জীবনে প্রথম ডান্সে। কত কি জানবি আরো, প্রতিদিন নতুন নতুন প্রতিভা। শোন, আমি প্রথম ডান্স কম্পিটিশন, আমার মা বললো চলো, তখন খুবই ছোট, চলো এখানে বাবুপাড়া বয়েজ ক্লাব বলে আমাদের ওখানে ছিল, ওখানে একটা ধুনুচি প্রতিযোগিতা আছে। তো আমার মা আমাকে বলেছিল যে কিছুই না, ধুনুচি নাচটা নিয়ে পুরোটা জুড়ে যদি বিশাল কায়দা ফায়দা করতে হবে না, ঠিক আছে, ব্যাপারটা নিয়ে যদি এই যে এইটা করতে পারো, আর না পড়লেই হলো, আগুন না পড়লেই হলো, এটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি যদি ওইটা করতে পারো তাও হয়ে যাবে। আমি গেছি, আমি তো কোনোদিন তার আগে কিছুই করি না এরকম, এমনি বাড়িতে নাচতাম ফাচতাম, এমনি ইয়েতে অনুষ্ঠানে আমাকে নাচ শিখতে নাকি নিজেই? হ্যাঁ, নিজেই। এবার সেখানে গিয়ে ধুনুচি নাচ নেচেছি, ফার্স্ট হয়ে গেছি, ফার্স্ট প্রাইজ। এটা তো ভালো ব্যাপার। তারপরে বিভিন্ন জায়গায় একটা ইয়েতে গেলাম, একটা কম্পিটিশনে গেলাম, সেটা হলো ওই সারাদিন ব্যাপী কম্পিটিশন, সারাদিনব্যাপী বিভিন্ন রকম কম্পিটিশন। সেখানে কুইজ ছিল, সেখানে ডিবেট ছিল, সেখানে তাৎক্ষণিক বক্তৃতা, সেখানে ওই পাসিং দ্য পার্সেল টাইপের, সেখানে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি, কিছু ওই এইভাবে ছুঁড়ে ফেলতে হবে, বাস্কেটবলের মতো ছিল, এইসব অনেক কিছু। সেই সব করে ফোরে দারুণ, সারাদিনের দারুণ ব্যাপার। শেষে ছিল ডান্স প্রোগ্রাম, সেখানেও দেখলাম ফার্স্ট হয়ে যখন গেলাম, তখন তারপর থেকে আমি এরকম খুঁজতে থাকতাম। পাড়ায় সরস্বতী পূজায় তখন খুব ডান্স কম্পিটিশন হতো, সেখানে টুক করে যেতাম, গিয়ে একটা ডান্স করলাম, টুক করে যেতে চলে আসতাম। তখন মুক্কালা মুকাবলা, ওইটাই হলো আমার ডান্সের গান ছিল। আরেকটা প্রোগ্রাম হতো নাকি তোমার, বুগি উগি বলে? বুগি উগি তো ছিল, দারুণ। আমরা তো বুগি উগির প্রিলিমিনারি রাউন্ড অব্দি গেছিলাম আমরা একটা গ্রুপ হিসেবে। তাই নাকি? হ্যাঁ। না, একটা জিনিস আমার মনে পড়লো তুই ধুনুচি নাচ বলাতে, দেখ যে আমাদের মানে একটু সিরিয়াস কথা, যদিও আমরা বলবো না ঠিক করেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাসপিরেশন অফ দ্য সোসাইটি, সমাজের বিভিন্ন শ্রেণীর অ্যাসপিরেশন। আমাদের বাড়ির খুব সামনেই একটা ট্রাক কর্মী সংঘ ছিল, ট্রাক ওনার্স নয়, এই যে ট্রাক সমস্ত যে ঘুরে বেড়ায় তার যারা কর্মী, ড্রাইভার, ক্লিনার, মেনটেন্যান্সের এরা। এবার
এদের একটা পুজো হতো বিশ্বকর্মা পুজো, এরা বড় করে করতো। সেই বিশ্বকর্মা পুজোয় ওদের সবচেয়ে বড় আকর্ষণটা ছিল ধুনুচি নাচের প্রতিযোগিতা। ওকে, এবার তুই ভাব যে অ্যাসপিরেশনলি সমাজের যে শ্রেণী থেকে তারা আসছেন, হয়তো শিক্ষাগত যোগ্যতা তাদের ততটা নেই, কিন্তু তাদের অ্যাসপিরেশনটা আছে কিন্তু একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে সেই জায়গাটাতে অ্যাচিভ করার। ঠিক, সেই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সমাজের সমস্ত এই যে পাড়ার অনুষ্ঠানগুলো যেখানে আমরা যেগুলো নিয়ে মজা করছি আজকে নস্টালজিয়া দিয়েও, কিন্তু সেটা একদমই তাই না? সরকারও মানে ভালো লাগতো সেই মুহূর্তটা, হয়তো তখন মানে নিজেকে তুলে দিলে খারাপ লাগছে যে আমাকে কেন জোর করে তুলে দিয়েছে। না, পয়েন্টটা হলো আমি বলছি সেটা কিন্তু সব সময় ওই জিনিসগুলো আমাদেরকে ইন্টারনালি বেটারই করছে। কারেক্ট। কারণ এখন যদি এসে ভাবতে যাই আমি যে ওই অনুষ্ঠানগুলো না হলে আমার অর্গানাইজিং স্কিল তৈরি হতো না, আমার পাবলিক অ্যাড্রেসিং, বা আমি অনেক জায়গায় অ্যাঙ্কারিং করেছি, আমার দিদি আছে, দিদি তুলে দিয়েছে অনেক সময়, মা বাবা অনেক সময় তুলে দিয়েছে, অ্যাঙ্কারিং করেছি, প্রথম প্রচণ্ড গলা এরকম গলা কাঁপতে কাঁপতে করেছি, কিন্তু আস্তে আস্তে কেটে যায়। আমার বাবা অ্যাঙ্কারিং করতো এক সময়, বাবা অ্যানাউন্সমেন্ট করতো, এইটা করতে করতে কিন্তু যাই বল অনেক বেশি পিপল স্কিল যেটাকে বল, যেটা তুই মানুষের সঙ্গে কথা বলার, আজকে কনভারসেশনের জন্য আমাকে সবাই বলে ইউ আর গুড অ্যাট কনভারসেশনস। কোথা থেকে কনভারসেশনে ভালো হলাম আমি? এগুলো না থাকলে হয় না। মানে শুধু তাই নয়, যে গানের প্রতি, মিউজিকের প্রতি, বিভিন্ন জিনিসের প্রতি যে একটা জেনারেল, তুই র্যান্ডাম একজনকে উঠিয়ে কলকাতার থেকে বা বাংলা থেকে, এখনও ব্যাপারটা আছে আমি বলবো খানিকটা, যে একজন র্যান্ডাম কাউকে উঠিয়ে নিয়ে তুই একটা অন্য ভারতবর্ষের অন্য একটা কোনায় যে কোনো একটা আড্ডাস্থলে নিয়ে গিয়ে ফেল, এই ছেলেটা সবার থেকে ভালো গাইবে জেনারেলি। ঠিক আছে, মানে যেহেতু ভারতের বিভিন্ন জায়গায় থাকার ইয়ে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আড্ডা দিয়েছে, বাঙালি 3-4 জন থাকলে তারা গেয়ে ফেলবেই, ভালো কবিতা কয়েকটা বলবে, তারা জানে, তারা ঠিক করে মানে অনেক কিছু জানে, এইটুকু তো 2-3টে অথরের ব্যাপারে কথা বলতে পারবে। হ্যাঁ, চট করে ভ্যান গগ বললে পরে উনি কি স্পেনের টেনিস প্লেয়ার এটা বলবে না। হ্যাঁ, এই ধরনের এই যে জিনিসটা, এটা কিন্তু বাংলার সংস্কৃতিতে ছিল, এটা ধীরে ধীরে কাছের থেকে ছিলতে পরিণত হয়ে যাচ্ছে। এটা একটু দুঃখজনক, তাই না? কারণ সমাজের আমি ওইখান থেকেই বলছি, সমাজের অ্যাসপিরেশনটা ছিল হচ্ছে যে ছেলে আর বা মেয়ে আর যাই হোক, তাকে একটু শিল্প চর্চা, একটু শিক্ষার চর্চা, একটু সাহিত্য চর্চা করতে হবে, তাহলে পরেই সে জাতে উঠবে। রাইট, একদমই ছিল। আমি একটা জিনিস বলি, আজকে আমি এই ফার্স্ট পোস্টে কয়েকটা রিসেন্ট রিপোর্ট দেখলাম। ফার্স্ট পোস্ট যা রিপোর্ট করে সেটা কিন্তু খুব রিসার্চ করে ভালো করে ফার্স্ট পোস্টে একটা রিপোর্ট যেটা দেখলাম সেটা হলো ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবীতে যা পোস্টিংয়ের যে সংখ্যা, সেটা ড্রাস্টিক্যালি কমছে। আচ্ছা, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি কমছে কাদের মধ্যে বলতো? কেন এই প্রসঙ্গটা তুললাম, তার কারণ তুই যে বললি ছিল, এই ইয়াং জেনারেশন, আজকের জেনারেশনের কাছে নেই কিনা, এদের একটা অন্য সেন্সিবিলিটি তৈরি হচ্ছে বলে দেখা যাচ্ছে। কীরকম সেন্সিবিলিটি? সেটা হলো যে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে পৃথিবীতে যা চলছে সেটা ভালো নয় তাদের মনে হচ্ছে, এবং তাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা ইজ নট রাইট। এটা হলো একটা দিক। সেকেন্ড দিক হলো এআই কন্টেন্ট এত তৈরি হয়ে যাচ্ছে, তাতে লোকজন এআই কন্টেন্ট দেখতে চাইছে না, এবং এই নতুন জেনারেশন তো আইডেন্টিফাই করতে পারছে, আমাদের জেনারেশন বা আমাদের ওপরের জেনারেশন, তারা সবসময় আইডেন্টিফাইও করতে পারছে না কোনটা এআই কন্টেন্ট, কোনটা এআই নয়। একদম, ইয়াং জেনারেশন কিন্তু অনেক বেশি এই ব্যাপারে, তাদের ইন্টেলিজেন্স বেশি, এরা করতে পারছে। এবং এরা বলছে যে মানে এদের বক্তব্য হলো যে মানে দে ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ দোজ কাইন্ড অফ কন্টেন্ট, কারণ ওদের মনে হচ্ছে যে এটা মিলে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে সব জায়গায়। তাতে ওভারঅল সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা যাচ্ছে, এবং বিভিন্ন দেশে এই জিনিসটা ঘটছে। একদম ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে দে আর মোর ইনটু হিউম্যান কনভারসেশনস। তারা গিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে চাইছে, তারা মোবাইল দেখতে চাইছেন। আচ্ছা, আরেকটা বড় ব্যাপার আছে, এটা হলো তারা জানে মেন্টাল হেলথ ইজ ইম্পর্ট্যান্ট, আমরা জানতাম না। তারা যেটা করছে সেটা হলো তারা এইটা বুঝতে পারছে, ডুম স্ক্রোলিং বা এই যে কন্টিনিউয়াস স্ক্রোল করে যাওয়া, এই রিল দেখে যাওয়া, এইটা তাদের মেন্টাল হেলথের উপর একটা বিরাট এফেক্ট করবে। এবং যেহেতু তারা অনেক বেশি অ্যাওয়্যার,
তারা এই কারণে ইচ্ছা করে স্ক্রিন টাইম কমাচ্ছে, এবং স্ক্রিন টাইম কমাচ্ছে মানে বলছে যে একটা পার্টিকুলার এরিয়ার একটা রিসার্চ করা হচ্ছে, স্ক্রিন টাইম ভাবতে পারবি না, 1 hour 40 minutes, 1 hour 30 minutes। কারেক্ট আছে, মানে শুধু মানে তার মানে কি শুধুমাত্র কল, SMS বা হোয়াটসঅ্যাপ দেখার জন্য তারা ইউজ করছে। তার মানে এখন যে জেনারেশনটা এখন ছোট আর কি, যারা ধর হ্যাঁ মানে যাদের কাছে এখন সোশ্যাল মিডিয়া আসছে বেসিক্যালি 15-16 এই বছরের যারা, এরা কিন্তু পোস্ট গ্লোবালাইজড ওয়ার্ল্ড এ বড় হচ্ছে। আমরা প্রি গ্লোবালাইজড ওয়ার্ল্ডের, তোকে ধরছি না আমরার মধ্যে, আমি আর অরুণাবকে ধরছি, প্রি গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যারা গ্লোবালাইজেশনে ঢুকলাম, ঢুকে আমাদের একটা কেমন একটা মনে হয়েছে যে আচ্ছা নতুন অনেক কিছু, তার সুবিধেও পাচ্ছি, আবার এর ভুলগুলোও মনে হচ্ছে, নস্টালজিয়াও আছে। এটা মাঝখানে একটা জেনারেশন গেছে যারা কিন্তু এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডটাকে বুঝতেই তারা বড় হয়ে গেছে। আমরাই হয়তো তাদের মধ্যে কনফিউশনটাও একটু বেশি, কারণ তাদের আকড় মানে ধরে রাখার যে একটা রুট, সেই রুটটা ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু নতুন কিছুকে ধরবার জন্য একটা কিছু দেওয়াও হয়নি। কিন্তু এখন যারা সোশ্যাল মিডিয়া আসছে, ধর আমার মেয়ে যেমন 14-15 বছর বয়স, বা সোশ্যাল মিডিয়া এসছে আছে, কিন্তু ওই যেরকম বললি ওরকম তার কথাবার্তা শুনলে পরে বোঝা যায় যে এদের মধ্যে ওই মেন্টাল, এই যে জিনিসগুলো তুই বললি সেগুলো নিয়ে তারা বেশি কনসিয়াস। এবং আমি শুধু আমার মেয়ের কথা বলছি না, তাদের বন্ধু বান্ধবদের নিয়ে তো মেন্টালিটিটা তৈরি হয়। মানে আমার ভাই জাস্ট ফার্স্ট ইয়ারে উঠেছে, তো ওদের আমি জাস্ট মানে ইনস্টাগ্রামটা জিজ্ঞাসা করছিলাম তোরা কি কি করিস টরি, সেগুলো এআই তো একদমই ঠিক বলেছো, এআই কন্টেন্ট তোরা বর্জন করে দিয়েছে, একদম স্ক্রল করে দিচ্ছে, আর দেখবোই না। আর আরেকটা জিনিস হয়েছে, ওদের নো পোস্টিং প্রোফাইল বলছে। আরে এক্স্যাক্টলি, পোস্ট নেই, আরে ওটাই তো বলছি, পোস্ট করছে না লোকে, দে আর নট পোস্টিং, যে আমার কিছু তোমাকে জানতে হবে। তার মানে এটাই তো ব্যাপার, এটাই তো আমি বলছি তোকে, এইটাই ইজ দ্য মানে ট্যাগলাইন ওই ফার্স্ট পোস্টের রিপোর্টটার, নোবডি ইজ পোস্টিং অন সোশ্যাল মিডিয়া এনিমোর। পোস্ট করছে না কেউ কোনো কিছু। আর মানে আমি তো দেখে অবাক হয়েছি যে কি রে, এর সাথে কথা বলি, সেটা তো কোনো আমরা ভাবছি ইনঅ্যাক্টিভ, বলছি না এখন তো এটা সবাই করে, বাট দে আর কনভার্সিং, দে আর হ্যাভিং কনভারসেশন উইথ পিপল, ওই ডিএম হিসাবে ইউজ করছে, হ্যাঁ, কারণ ওখানটায় ওর কথাবার্তা সমস্তটা কিছু সব পার্সোনাল, এবং শুধু টেক্সট নয়, তারা ভিডিও কল করতে বেশি পছন্দ করে। ভিডিও কল করতে বেশি পছন্দ করে। সো ভিডিও কল করলে পরে তো তুই মানে সে তো একটা মানে ইন্টিমেসি চাইছে, সে কনভারসেশন এবং দেখে প্রপার কনভারসেশন হচ্ছে একটা দূরত্বের সাথে, এরা ভিডিও কল বেশি পছন্দ করছে, which is I think খুবই আশার কথা। ওয়ার্ল্ড ইজ হিলিং, মানে এটা ওয়ার্ল্ড ইজ হিলিং মনে হচ্ছে অবভিয়াসলি, কারণ যদি সোশ্যাল মিডিয়া থাকবে না, সোশ্যাল মিডিয়া, আমি তোকে বলছি সোশ্যাল মিডিয়া এই অবস্থা তো থাকবে না, দ্যাটস ফর শিওর, কারণ সোশ্যাল মিডিয়া ইভলভ হবে নিজের মতো করে। আর সাইকেল, তুই যে সাইকেলটার কথা বলছিলি, একটা সাইকেলে একটা জিনিস খুব ওঠে, আবার সেটার একটা সাইকেল পরিবর্তন হবেই। এটা সারা পৃথিবীতে হয়েছে, সারা জীবন হয়েছে, পৃথিবীর শুরু থেকে হয়েছে, আজকে কেন হবে না? সবসময় একটা জেনারেশন মাঝখানে একটু আনফর্চুনেট হয়ে যায়, যেমন তোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে জেনারেশনটা এলো, বুমার্স জেনারেশন, বুমারদের কাছে অনেক কিছু ছিল, তারা কিন্তু পৃথিবীটাকে বুমারদের জন্য বানিয়েছে, ওটা বুমার্স ওয়ার্ল্ড। কেন? কারণ তারা তাদের এমপ্লয়মেন্টের জন্য তারা রুল বানিয়েছে, কাজে এমপ্লয়িরা প্রচুর শ্বাসে ছিল, হ্যাঁ কি যেন বলে, দুধে জলে শ্বাসে ছিল, তো এমপ্লয়মেন্ট রুলগুলো ওরকম। পরের জেনারেশনের জন্য সেটা নেই, তাদের পেনশন রুলস খুব ভালো বানিয়েছে তারা, তার পরের জেনারেশনের জন্য তারা কিচ্ছু করেনি, তারা নিজেদেরকে ভালো রাখতে চেয়েছিল। তো পরের জেনারেশনটা, বুমারের পরবর্তী যে জেনারেশনটা, তারা সাফার করেছে, মানে যেটাকে মিলেনিয়াল বলা হয়। হ্যাঁ, তো এইভাবে একটা জেনারেশন পরে একটা জেনারেশন কিন্তু অ্যালাইন হতে সুবিধে হয় তাদের আর কি, নতুন জীবন বা নতুন ওয়ার্ল্ডের সাথে। যেমন সেকেন্ড ওয়ার্ল্ডের সময় যারা জন্ম হয়েছে বা বড় হচ্ছে, প্রি বুমার যে জেনারেশনটা, তারা তো খুব খারাপ অবস্থার মধ্যেই বড় হয়েছে, তারা তো ওয়ার্স্ট অফ বোথ ওয়ার্ল্ডস দেখেছে। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো এদের আমি দেখতে পাচ্ছি এই ইয়াঙ্গার জেনারেশন, যারা ধরো এখন 14 থেকে 24-25 মধ্যে, জেন জি বলা যেতে পারে এরা 14 বোধহয় জেন আলফা, তারপরেরটা জেন জি, এরা না দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেয়ার কমিউনিকেশন। মানে ধর ওর কোনো কিছু একটা ভালো লাগছে না, ওই ডিপ্লোম্যাসিটা আর ওর মধ্যে নেই, ওরা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমার না এটা ভালো লাগছে না, আই ডোন্ট লাইক ইট। আর আমি এইভাবে কাজের ক্ষেত্রে হচ্ছে এটা, মানে যখন যারা কাজ করছে, অনেকে অনেক রিল ফিল দেখে যে জেন জি নাকি কাজ ঠিক করে না, বাট দ্যাটস নট ট্রু। যদি ব্যাপারটা দেখা যায় যে ওরা না ওদের জীবনের ভালো থাকাটাকে
খুব গুরুত্ব দেয়। কোয়ালিটি অফ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। এবার ওরা কাজ করার জন্য যদি বসকে বলতে হয় আমি না এই সময়টা কাজ করতে পারবো না, দে আর ভেরি ওকে উইথ ইট। আর একটা অদ্ভুত ব্যাপার, এটা আমাদের জেনারেশনে আমি ম্যাক্সিমাম লোকজনকে দেখেছি, বাবা মার প্রতি না একটা অবজ্ঞা ক্রিয়েট হয়েছিল, সবাই বলছি না, বাট কিছু কিছু অনেক মানুষের যে আরে ভাই ঠিক আছে ওখানটায় থাক, আমরা মুভ টুভ করে যাই, নিজেদের লাইফটা তো দেখতে হবে, গোছাতে হবে, সবকিছু নিয়ে একটা বিরক্তি, মানে নিচের জেনারেশনও চাই না, উপরের জেনারেশনও চাই না, আমরা আমাদের মতন নিজেদেরটা দেখে নেব। এই বাচ্চাদেরকে যাদেরকে দেখছি এত ভালো লাগছে, ওরা মানে ছুটি পেলে আগে বাবা মার কাছে যাই, কারণ ওরা ফ্যামিলির ইয়েটা খুব মিস করছে, যে অ্যাটমিক স্ট্রাকচার থেকে দাদু দিদা আরে মাসি হ্যাঁ, পিসি, হ্যাঁ, এই হ্যাঁ, যে হ্যাঁ। এগুলো বোধহয় মানে আমাদের জেনারেশনটা খুব অফ হয়ে যাচ্ছিল, যে 2 3 4 এর মধ্যেই ঘোরাফেরা করবে। এখন আমার বলছে না না সবাই মিলে ফিরি, হুম। যে আনন্দটা মিস মানে ব্যাপারটা হলো, তার মানে কি বলতো, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার মধ্যেই বিভিন্ন সময় এলো, একটা হলো যে দুটো সাইডই ওই জেনারেশনটার মধ্যে আছে। মানে ওয়ান ইজ যেটা ওই 3 পয়েন্ট পেরেন্টিং এর কথা হচ্ছিল, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার আর বাবা মা এবং বাচ্চাটা সমস্ত অ্যাটেনশন ওর উপর যাচ্ছে, এইটাও যেমন একটা পয়েন্ট, কিন্তু তারা যখন বড় হচ্ছে তারা কিন্তু একটা পয়েন্টে আমার মনে হয় নিজেদের মধ্যে বুঝে নিচ্ছে যে এইটা দিয়ে না হবে না, এইভাবে আমি চললে পৃথিবীতে থাকতে পারবো না। কারণ আমার মনে হয় ওরা সবচেয়ে বেশি ডিসওরিয়েন্টেড ফিল করে। কারেক্ট কারেক্ট। কারণ আমাদের তো একটা ছোটোবেলা একরকম আছে, তারপর একটা বড়োবেলা আছে, তারপর একটা জীবনের স্ট্রাগল আছে, জীবনের ওঠাপড়া আছে, সেই অনুযায়ী নিজের বোধ তৈরি হওয়া আছে। এত সময় আমি তো পার্সোনালি আমার ক্ষেত্রে বলি, আমার মনে হয় আমাদের জেনারেশনের বেশিরভাগ প্রেমাজের সঙ্গে এনে আলোচনা হয়, আমরা অনেক পরে রিয়েলাইজ করি, আফটার 40। বাট এটা আমার মনে হয় এই জেনারেশন আর থাকবে না, দে উইল রিয়েলাইজ মাচ ফাস্টার। হ্যাঁ, ধর যেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে খুব মজা করলাম, খুব আনন্দিত হলাম, যে আমাদের স্কুল, সেই টিচার, বা অনেক নস্টালজিয়া, পাড়ার অনুষ্ঠান, অ্যাজ এ জেনারেশন আমরা আমাদের পরের জেনারেশনকে তো সেটা দিতে পারিনি। আমরা তো ওগুলো নিয়ে নিয়েছি তাদের থেকে, তাই না? তাদের রুটসটা কোথায়? তারা যখন বড় হবে তারা কি নিয়ে গল্প করবে? আমরা কি দিয়েছি তাদেরকে কিছু? আমরা তো দিইনি। আমরা তো আমাদের ক্যারিয়ার বানানোর জন্যে আমরা এই শহর থেকে ও শহর, ও শহর থেকে ও শহর, তারপরে বন্ধুদের সাথে বসে আচ্ছা কোন চাকরি পাচ্ছিস, ওখানে কত প্যাকেজ চলছে, এই আলোচনা, কি অ্যাসেট কিনলি, কি বাড়ি কিনলি, এই গল্প হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম আমরা উইকেন্ডে তাদেরকে নিয়ে গেছি পপকর্ন খাওয়াতে আর সিনেমা দেখাতে। তাদেরকে আমরা কি বলার মতন কোনো গল্প, তাদেরকে আমরা কি চাইল্ডহুড দিলাম? তারপরে বলছি এই বাচ্চাগুলো না আমাদের মতন না, কি করে হবে? তাদেরকে আমরা কি রুটস দিলাম কোনো রকমের? তাদের ভ্যালু সিস্টেম কি আমরা তৈরি করার জন্য চেষ্টাই বা করলাম? তোমরা এই ডিবেটটা দেখেছো, ডাজ গড এক্সিস্ট? আচ্ছা, হ্যাঁ দেখেছি। কি মতামত বলো, কেমন লাগলো? আচ্ছা, লালন টপে আছে, আপনারাও দেখতে পারেন, না দেখলেও চলবে। হ্যাঁ, না ভালো না ডিবেটটা, একদম ডিবেট হয়নি, ডিবেটটার মধ্যে কোনো লজিক খুঁজে পাইনি আমি। কারণ আমি অনেকদিন ধরে এথিজম নিয়ে বা আন্ডারস্ট্যান্ডিং অফ গড নিয়ে অনেকদিনই পড়াশোনা করার চেষ্টা করেছি, অনেক কিছুভাবে বোঝার চেষ্টা করেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, বাট এই ডিবেটটার কোনো অ্যাকচুয়ালি মানে হয় না। যে মুফতি আনসারি বোধহয় ভদ্রলোকের নাম, বা মুফতি কিছু একটা, মুফতি সাবিব বলছিল বারবার, ওর পয়েন্টে ঠিক আছে, ওর পয়েন্টে কিছু পয়েন্ট আমি এগ্রি করলেও করতে পারি, জাভেদ আখতারের কোনো পয়েন্টে আমি এগ্রি করতে পারলাম না। বাজে মানে খুব খেলো যুক্তি দিয়েছে এবং সেই যুক্তিগুলোর কোনো মানে দাঁড়াচ্ছে না আর কি। আর আরেকটা জিনিস যেটা মনে হলো যে উনি না মানে একটু রিজিড জায়গা থেকে কথা বললেন, একটু রিজিড অ্যাঙ্গেল থেকে কথা বললেন, এবং কিছু জিনিস জাস্ট এইভাবে ঝেড়ে ফেলে দিলেন, প্রশ্নগুলোর উত্তর দিলেন। মানে মৌলবাদীর এগেনস্টে মৌলবাদী হয়ে গেলেই চাপটা বোধহয় আর কি, যে ওরকম টাইপেরই মনে হচ্ছে। ওইখানটা একটা কথা উঠেছিল যেটা নিয়ে তোদের জিজ্ঞাসা করবো, যে সত্যি যদি মানে আচ্ছা এটা কি আস্তিকতা বলা হবে নাকি নাস্তিকতা? কোনটা? ঈশ্বর বিশ্বাস, নিরীশ্বরবাদ, এরকম। হ্যাঁ, মানে যদি কারোর উপরে কেউ বিশ্বাস না করে, যে কোনো আমার বিশ্বাস নেই, মানে একদম অ্যাথিজমেই বিশ্বাসী আর কি, তাহলেও তো কিছু মোরাল কোড অফ কন্ডাক্ট থাকা উচিত মানুষের, যেটা সমাজ ঠিক করে দেবে যে এইভাবে মানুষ চলবে। যে ফ্রি উইল নিয়ে যেটা কথা হচ্ছিল, যে সবার মধ্যে একটা ফ্রি উইল আছে, তার বদলে যে যুক্তিটা দিয়েছে ওই মুক্তি ভদ্রলোক, সেটাও আমার খুব একটা মনে হয়নি যে না যুক্তিযুক্ত। বাট এইটা তখন যে আমার কোনো ধর্মের প্রতি বিশ্বাস নেই, আমার কোনো সেট অফ রুলস নেই, তাহলে আমি কে, এবং তাহলে আমার সমাজটা কি হবে, এবং আমিও কিভাবে চলবো? তোমাদের কি চারবাক দর্শনের তো একদম এটাই তো ব্যাপার না, যে
নেই কোনো ভগবান, পরজন্ম বলে কিছু নেই, স্বর্গ বলে কিছু নেই। মরে গেলে জন্ম নিয়েছো, মরে যাবে, শেষ। সেখানে তো তাহলে মানে ঠিক ভুলেরও কোনো মাপকাঠি নেই। ঠিক ভুলের কি আদৌ কোনো মাপকাঠি আছে? মানে একটা তো ইজ দেয়ার অ্যান অ্যাবসলিউট ট্রুথ? না, সেটা অ্যাবসলিউট রাইট, সরি, অ্যাবসলিউট ট্রুথ, অ্যাবসলিউট রাইট আছে কি? কোনটা ভুল? খুনটা ভুল। আচ্ছা, খুনটা যদি ভুল হয় তাহলে এই আত্মরক্ষার ক্ষেত্রে যে খুনটা হয় সেটা আবার ঠিক। সেটা কেন এবার ঠিক? সেটা এই যে আত্মরক্ষাটা, যে মুহূর্তে তুমি প্রশ্নটা করলে তখন অলরেডি তোমার কাছে এই নর্মটা আছে যে আত্মরক্ষা হলে সেটা ঠিক। নর্মালি কেউ যদি নিজের রোষের বশে করে ফেলে তাহলে সেটা ভুল। একদম এটা আমাদেরকে তো কেউ দিচ্ছে বা আমাদেরকে কেউ বলছে। কারেক্ট। তার মানে এইবার রোষের বশে করে ফেলে যেটা যে ভুল, সেই কথাটার মধ্যে এই ভুলটা কিভাবে ডিসাইড করবো? আচ্ছা ধর, যে এটা আগেও বলেছি, যে ভিলেন সে তো ঠিক। হিটলার তো ঠিক ছিল, হিটলার তো নিজের জায়গা থেকে ঠিক ছিল। হিটলার তো গ্যাস চেম্বার করে খুব ঠিক কাজ করেছে। জেনোসাইড তো দরকার ছিল হিটলারের জন্য, তাহলে সেই হিটলারের জায়গা থেকে হিটলার ভুল। আমি আমার পার্সপেক্টিভ থেকে কোনটাকে ঠিক দেখছি, কোনটাকে ভুল দেখছি, সেটাই হলো কথা। সেটা কি কোনোদিন অ্যাবসলিউট হতে পারে? হতে পারে কি? না, অ্যাবসলিউট ট্রুথ বলে তো কিছু নেই। আমার মনে হয় ভগবানের অস্তিত্ব আছে কি নেই, ভগবান বল, ঈশ্বর বল, আল্লাহ বল, যাই বল, গড, এই যে কনসেপ্টটা, এটার উপস্থিতি আসলে আছে কি নেই, এই প্রশ্নটা করাটা একটা বোকামি প্রথমত। কারণ এই প্রশ্নের কোনো সঠিক উত্তর হতেই পারে না, কোনোদিনও কেউ বের করে উঠতে পারবে না। আমার মানে আমি সেই কোশ্চেনটা যাচ্ছি, আমি বলছি দরকার কি দরকার। এবার আচ্ছা, এবার আসছে যে এটার উত্তর জাস্টিসে খুঁজতে গেলে পরে মুশকিল। যেটা মুফতি যিনি বলছিলেন যে জাস্টিস সিস্টেমটা কিভাবে চলবে, মোরাল কোড কোথা দিয়ে চলবে, এখানে খুঁজতে যাওয়াটা বোকামো। তার মানে এটা একটা ব্যবহারিকভাবে তুমি তৈরি করছো। ঠিকই, ব্যবহারিক তো দরকার ছিল, মানে ওই মানে হারারিও তো অলমোস্ট তাই বলছে যে একটা কাহিনীর দরকার পড়েছিল সোশ্যাল। তাহলে পরে তো এই প্রশ্ন, তাহলে পরে তো তুমি নিজেই মেনে নিচ্ছ যে গড ডাজন্ট এক্সিস্ট বা গডের এক্সিস্টেন্স ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ মোরাল কোড অফ কন্ডাক্টটা ঠিক থাকে। মোরাল কোড অফ কন্ডাক্টের জন্য আমার একটা কিছুর দরকার ছিল, সেটাকে আমি মাইক্রোফোনও বলতে পারতাম, আমি তাকে গড বলছি, ঠিক, তাই না? কাজে ওখানে উত্তর খুঁজতে যাওয়াটা বোকামো। কারণ জাস্টিস নিয়ে তো প্রচুর কথা হচ্ছে, আমরা বই থেকেও কথা বলেছি, এখানেও কথা বলেছি আড্ডাতে, যে জাস্টিস কিভাবে আসছে, কাকে জাস্টিস বলবো। একজন আরেকজনকে অপকার করাটাই কি জাস্টিস? মানে ইনজাস্টিস সবসময় নয়, তাই না? একটা যেটা মোটামুটিভাবে এখন অবধি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের যে প্রশ্নটা, যে সমস্ত কিছুর বাইরে গিয়ে আমার লাভ হবে কি হবে না, আমার পরিবারের লাভ হবে কি হবে না, আমার গোষ্ঠীর লাভ হবে কি হবে না, আমার ধর্মের লোকের, আমার দেশের লোকের সমস্ত কিছুর লাভ হবে বা ক্ষতি হবে, এটার বাইরে গিয়ে যদি আমি কোনো কাজ করি তাহলে সেটাকে আমি ঠিক কাজ বলতে পারি। মানে এর বাইরে গিয়ে যদি কোনো আমি ডিসিশন নিই, সেটাকে আমি বলতে পারি যে এটা ঠিক বা ভুল। ঠিক, সেটা মোরাল কোড, সেটা হচ্ছে মোরাল কোড। যে খুন করা যদি ভুল হয় তাহলে আমার পরিবারের লোককে খুন করাটাও ভুল, আমি যদি কাউকে খুন করি সেটাও ভুল, হ্যাঁ, আমার জাতির লোকজন যদি কাউকে খুন করে সেটাও ভুল, এরকমভাবে। তো সেটা তো ভগবানের ওই কন্টিনজেন্ট, সেটা তো ভগবান কি মানে এটা কি আমি অনেকক্ষণ ধরে কোন কিছুর উপর নির্ভর করে অন্য একটা যুক্তিকে সাজানো, সেটা হচ্ছে কন্টিনজেন্ট বলছে। আমার এই যে মোরাল কোডটা, ইজ ইট কন্টিনজেন্ট আপন এক্সিস্টেন্স অফ গড? নয় তো। আমি তো এমনিও বসে বানাতে পারি। হিমুরাবি কোড যখন বানানো হয়েছে তখন তো বাইবেলও লেখা হয়নি, বেদও লেখা হয়নি, কোরআনও লেখা হয়নি, ওরা তো একটা কোড বানিয়েছিল সেই সময়কার সমাজের হিসেবে, এবং এটা বদল হতে যায়। যে জিনিসটা আজ থেকে 50 বছর আগে ভুল বলে মনে হতো সেটা আজকে ঠিক বলে মনে হচ্ছে, অ্যান্ড দি ভাইস ভার্সা, এটা চেঞ্জ হতেই যাবে। জাভেদ আখতারও বলেছে যে এই কথাটা, এই পয়েন্টটা একমাত্র আমার পয়েন্ট যেটা মনে হচ্ছে ঠিক আছে, যে হ্যাঁ এখনো আমরা সব জানি না, এবং সব জানার মানে জানি না এটা বলতে অসুবিধা না থাকাই উচিত আমাদের। এবং আরেকটা কথা হলো যে যখন আমরা জানি না, আজকের দিনে দাঁড়িয়ে যেটাকে সত্যি মনে হচ্ছে এটা পরবর্তীতে সত্যি নাও থাকতে পারে। আজকের দিনে সায়েন্স, এই আমরা এর আগের আলোচনাই করছিলাম অ্যাবাউট ফ্রিকোয়েন্সি অ্যান্ড এভরিথিং, আজকের দিনে সায়েন্স যেভাবে স্পেসটাকে দেখছে সেভাবে আগে স্পেসকে দেখা হতো না। তো এটা তো ভবিষ্যতে আজ থেকে 50 বছর পর কিভাবে দেখা হবে, কি সত্যি বেরিয়ে আসবে কেউ জানে না। তো সুতরাং এইটা, হ্যাঁ, ওই কারণেই এই তর্কটার কোনো মানে হয় না। এবার তর্কটা বিশ্বাসের তর্ক, হ্যাঁ, বিশ্বাসের তর্ক। কিন্তু আমার মনে হয় যে ডিবেটটা হলো, সেটা হচ্ছে ডিবেটটা একটা পয়েন্টের পরে রিলিজিয়ানের সাথে হয়ে গেল। এক্স্যাক্টলি, এক্সিস্টেন্স অফ গডের সঙ্গে হলো না। এক্সিস্টেন্স অফ গড ইজ আ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, যেটার কোনো উত্তর নেই, যেটা নিয়ে তর্ক হতে পারে, যেটা নিয়ে আলোচনা হতে পারে, এ সমস্ত কিছুই হতে পারে। রিলিজিয়ান মানে ধর্ম নয় ভারতবর্ষে, ওটা আমি বলছি না। একটা গোষ্ঠীবদ্ধ
এক সংখ্যক মানুষ, বহু সংখ্যক মানুষ যদি একটা বিশেষ প্রার্থনা পদ্ধতিতে বিশ্বাস করে, তাহলে সেটা অর্গানাইজড এবং অর্গানাইজড ফর্মে, তাহলে সেটাকে আমরা রিলিজিয়নই বলবো, অর্গানাইজড রিলিজিয়নই। সেটা হিন্দু ধর্মও অর্গানাইজড রিলিজিয়ন, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং শিখ ধর্ম যত আছে, এগুলো সব রিলিজিয়ন, যখন আমি গোষ্ঠী হিসেবে বলছি। তো সেই রিলিজিয়নের এক্সিস্টেন্স, রিলিজিয়নের প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে। ভগবান বা ঈশ্বর বা আল্লাহ, তার অস্তিত্ব নিয়ে আলোচনাটা তো হলো না সেখানে, মানে এক্সিস্টেন্স নিয়ে। প্রথম আমার একটা বক্তব্য আছে, এটা হলো আলোচনাটা ডাজ গড এক্সিস্ট, এই আলোচনাটার এই টপিকটাই একটা ভুল টপিক। আমি আজকে বলতে পারি আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি এটা দাবি করতে পারি না ঈশ্বর নেই, আমি এটা দাবি করতে পারি না। যদি দাবি করি তাহলে আমাকে প্রমাণ করতে হবে। আমি ঈশ্বরে বিশ্বাস না করতে পারি, এটা আমার পার্সোনাল বিশ্বাস। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আমি একটা কনসেপ্টে আমার মতো করে আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি, সেটা হলো বেদান্তের ফিলোসফি, অদ্বৈত বেদান্তের ফিলোসফি। আর আমার এই অদ্বৈত বেদান্তের ফিলোসফিতে বিশ্বাস করার পেছনে কারণ আছে, সেটা ব্যবহারিক কারণ। ব্যবহারিক কারণ কীরকম? আমি আমার নিজের জীবনটাকে বেটারভাবে নেভিগেট করার জন্য একটা ফিলোসফিকে বিশ্বাস করেছি। তো এটাতে আমার একটা নিজস্ব মানে এটা এরকম নয় যে আমি পৃথিবীকে বলবো যে ব্রহ্মই সব, তা নয়। এটা কেউ ডিসাইড করেছেন, স্বামী বিবেকানন্দ ডিসাইড করেছিলেন যে পৃথিবীকে জানানো উচিত অদ্বৈত বেদান্তের ব্যাপারে, কারণ ব্যবহারিক জীবনে তাদের জীবনে অনেক সুবিধা হতে পারে। আমি সেই বিশ্বাসটা বিশ্বাস করতে পারি, বাট আমি কখনোই এটা বলতে পারবো না, কারণ আমি এর আগেও বলেছি আমি এথিস্ট না, আমি অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক মানে টার্মস যা খুশি হোক, এই টার্মগুলোতে খুব একটা গিয়ে লাভ নেই। কিন্তু অ্যাকচুয়ালি কেউ যদি এসে আমাকে হঠাৎ করে একদিন এসে বলে, শোনো না আমি ভগবান, আমি সেই ভগবান যাকে নিয়ে এত কথা হয়, আমি সেই আল্লাহ বা আমি সেই গড, আমি সেই আমি যদি সে আসে এবং সে যদি যথেষ্ট, আমি বললাম প্রথমত আমি বিশ্বাস করবো না। আমি যদি আমার যুক্তি দিয়ে যদি সে বিশ্বাস করাতে পারে আমাকে, আমার কিন্তু তাতে আমার এটা মনে হবে না না তুমি এক্সিস্ট করতে পারো না, আমি বলবো না। কিন্তু হ্যাঁ, এবার আমার মনে হয় প্রশ্নটা এটা যে যেটাই হচ্ছে আমি বিশ্বাস করছি বা অবিশ্বাস করছি, সেটা কি আমাকে আগামীতে প্রশ্ন করতে বাধা দিচ্ছে? যদি প্রশ্ন করতে বাধা দেয়, তাহলে সেটা ভুল কাজ হচ্ছে, ভুল বিশ্বাস হচ্ছে। এবার আমি যদি অবিশ্বাস করি, তো আমাকে প্রশ্ন করতে তো বাধা দিচ্ছে একটা জায়গায়। সব উত্তর খুঁজতে খুঁজতে শেষে ভগবানের কাছে পৌঁছে গিয়ে আমি থেমে গেলাম, আমি বললাম না ভুল, আমি করি না বিশ্বাস যেখানেই এসে যাচ্ছে, ফেথ যেখানেই আসছে, সেখানেই তা মানুষের একটা প্রশ্নের একটা সীমাবদ্ধতা তৈরি করে দিচ্ছি আমি। প্রশ্নের সীমাবদ্ধতা তৈরি করলে পরে সেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে না। এবার তার ব্যবহারিক দিক আছে কিছু, তার জন্যে বিভিন্নভাবে এই যে অর্গানাইজড, এই অর্গানাইজেশনটার যে কোনো ভূমিকা নেই, বা এই অর্গানাইজেশন বলতে আমি ভার্ব হিসেবে বলছি, যে এই যে অর্গানাইজড রিলিজিয়ন তৈরি হচ্ছে, তার যে কোনো ভূমিকা নেই, সেটা তো বলতে পারি না। মানে এক্স্যাক্টলি এখান থেকে আমার ইয়েটা ছিল, প্রশ্নটা ছিল যে ধরো মানে আমি আমাদের আশেপাশে যাদেরকে দেখি, মা বাবা সবাইকে, তাদের ধর্ম বিশ্বাসটা তাকে একটা লাইফের প্রেরণার মতন দেয় তো, যে এই বিশ্বাস দেয়, পাওয়ার দেয়, বাঁচতে সাহায্য করে। এবার এই বিশ্বাসটাই আরেকটু এগিয়ে গেলি বাংলাদেশ আর কি, যে মানে যা ঘটছে আর কি, মৌলবাদী ব্যাপারটা ঢুকে যাওয়া, একদম আইসিস আল কায়দা গোছের জিনিসপত্র ঘটতে দেখছি। এবার এইটাও কি ওই ছোটবেলার বিজ্ঞান আশীর্বাদ অভিশাপের মতো, যে কে কিভাবে দেখছে? এবং এক্সট্রিমটা তো সব জায়গাতেই, সারা পৃথিবীর যে কোনো ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট হাউ ইউ সি ইট। তোমার চোখে কোন লেন্সটা পড়ানো আছে। আজকে বিভিন্ন জিনিস আমাদের চোখের উপর এক একটা করে কিন্তু লেন্স বদলায়। ওই যে করতে যাই না আমরা, যখন চোখ পরীক্ষা টেস্ট করতে যাই না, আমাদের একটা লেন্স দিয়ে দেখানো হয়, ঘুরিয়ে এদিক ওদিক করে, এবার পরিষ্কার নয়। এইটা কিন্তু আমাদের মধ্যে আনকনসিয়াসলি, সাবকনসিয়াসলি, মানে আনকনসিয়াসলি আমাদের মধ্যে ভেতরে ঢুকতে থাকে। তাতে আমরা কিন্তু বিভিন্ন আমাদের যে মানে অ্যাকশনস, সেগুলোতে নির্ধারিত হয়। এবং এটা সারা পৃথিবীতেই হয়েছে। মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার যেই বিশ্বাসটা লোককে করাতে পেরেছিল যে অ্যাকচুয়ালি একটা রেসের কোনো দরকার নেই পৃথিবীতে, জার্মানরা অশুদ্ধ হয়ে যাচ্ছে, এই যে বিশ্বাসটা তৈরি করেছিল, এটা তো একটা লেন্স পড়িয়েছে ধীরে ধীরে। এবং এই লেন্সটা দিয়ে অনেক মানুষ
বিশ্বাস করতে শুরু করেছে এবং তারা ওইভাবেই পুরো পৃথিবীটাকে দেখা শুরু করেছে। এবার তুই আজকে যে কোনো পয়েন্টে স্টেট বল বা কিছু অর্গানাইজেশন যাদের কোনো ইভিল উদ্দেশ্য আছে, যাদের কোনো বাজে উদ্দেশ্য আছে, তারা তো এই লেন্সটা বারবার দিতে থাকবে। এবার তারপরে কী হবে জানিস, তারপরে যখন একটা পয়েন্ট চলে আসে তখন এই লেন্সটা একটা কনফার্মেশন বায়াসের মতো কাজ করতে থাকে। তোকে একটা লেন্স দিল, ধর আমি বলছি, তোকে বলা হলো যে x=, প্রেম, এটা তোকে বলা হলো, এটা একটা লেন্স তোর চোখে। এবার তুই তারপর যত দিন যাচ্ছে তুই x³ প্রেমই মনে হচ্ছে তোর x মানে কি বল ∞কেও প্রেমই মনে হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে না। তাহলে কি তোর চোখে পৃথিবীটা সবসময় প্রেমই থাকবে? তখন y= কি তুই আর জিজ্ঞেস করতে পারছিস না, কারণ তোর লেন্স দিয়ে শুধু এক্সই দেখা যাচ্ছে। এইটাই বারবার বাড়তে এই জায়গায় চলে যায়। আমি বলছি সবাই যে সমস্তটা একটাই উদ্দেশ্য নিয়ে তৈরি করে তা কিন্তু নয়। তারপর মানুষের ইনস্টিংক্ট, মানুষের কি বলবো, মানুষের যে বাজে দিকগুলো, মানে রাগ, ক্রোধ, ঘৃণা, বিভিন্ন দিকে অবজ্ঞা, এই সমস্ত জিনিসগুলো না অ্যাম্প্লিফাইড হয়ে যায় এবং সেখান থেকেই রেজগুলো তৈরি হয়, যেখান থেকে এই জিনিসগুলো তৈরি হয় মেজরলি। আজকেই একটা ভিডিও দেখলাম, সেখানে একজন খ্রিশ্চান পাদ্রীকে একজন হিন্দু মানুষ গিয়ে বলছে যে ও তো কোথাকার গড তোমাদের, ওইসব গড এখানে চলবে না, আমাদের গড হলো এটাই। তো তার ফেথকে সে বিশ্বাস করতে দিচ্ছে না। এবার এই যে এতটা একটা এক্সট্রিম জায়গায় চলে গেল কেন? কারেক্ট। হ্যাঁ, এই দেখ, ধর্মীয় উন্মাদনা বা ধর্মের নামে হিংসা, এটার সাথে কিন্তু ধর্ম বিশ্বাসের কোনো সম্পর্কই নেই না। এটার সাথে আমার মনে হয় এটার সাথে একমাত্র ওই অর্গানাইজেশনটা বা আমরা সবাই এক, এবং যারা আমাদের মতো প্রার্থনা পন্থায় বিশ্বাস করে না তারা আমাদের শত্রু, এই বিশ্বাসটা, তাই না? সেটার থেকেই আসে। এবং সেটা যেহেতু আইডেন্টিটি পলিটিক্স সারা পৃথিবীতে বাড়ছে এবং সেটার যথেষ্ট কারণও রয়েছে, সেই কারণে এই জিনিসটা আরও উগ্র হয়ে দেখা দিচ্ছে। কারণ ধর্ম বিশ্বাস যদি বলিস বা ঈশ্বর বিশ্বাস জায়গা যদি আসি, সেটা আমার সাথে আমার ক্রিয়েটারের সম্পর্ক, ক্রিয়েটার বল বা যাই বল, সেটা তার সাথে আমার সম্পর্ক ভালো হতে পারে, খারাপও হতে পারে। দ্যাট ইজ আ ভেরি পার্সোনাল স্পেস। যে সমস্ত, তুই একটা জিনিস ভাব, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিশ্চান হোক, শিখ হোক, যেই হোক, ইহুদি হোক, সব বিশ্বাস, সবাই ভগবানের মোটামুটি ডেফিনেশনটা কি? এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা, শুধু পৃথিবীর তো নয়, শুধু ভারতবর্ষের নয়, শুধু একটা দেশের নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেটা বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ লাইট ইয়ার্স ধরে ছড়িয়ে আছে, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি, পালন এবং ধ্বংস একটি এন্টিটির হাতে। ঠিক, এটা আমার বিশ্বাস, যদি আমি বিশ্বাসীও হই। তুই শুভাঞ্জন বাসু তার নামে কি বললি, তাতে তার কি আসলো গেল? তার পাওয়ারের কি আসলো গেল? তার পাওয়ার মানে তুই বললি আমি গ্র্যাভিটিতে বিশ্বাস করি না, গ্র্যাভিটি একটা ফালতু জিনিস, তাতে কি এটা পড়া বন্ধ হবে কোনোদিনও? বন্ধ হবে না তো। এর মহিমার একটুখানিও কিছু গায়ে আঁচ লাগবে না। সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি বলে গ্র্যাভিটি একটা ফালতু জিনিস, তাহলেও গ্র্যাভিটি থাকবে এবং সমহিমায় থাকবে। তার যে মহিমা, তার একটুখানিও ডেন্টও হবে না। তাহলে পরে আমার ঈশ্বরকে কে কি বলল, তুই কাকে পুজো করলি, তো কাকে প্রার্থনা করলো, তাতে কি আসে যায়? হ্যাঁ, মানে আসে তো তখনই যাবে যখন আমি তোমাকে মনে করবো তুমি ইস্ট বেঙ্গল, আমি মোহনবাগান, তাই না? মানে একদম মানে চরম সীমাটা পৌঁছে গেলে মানে সত্যি যে ধর্মীয় হিংসাটা পুরোপুরি অর্গানাইজেশনের ব্যাপার। এবং তার সাথে আমার তো মনে হয় পার্সোনাল বিশ্বাস, যারা ধর্মের নামে হিংসা করতে পারে তাদের সাথে ঈশ্বরের সম্পর্কটা ভালো না। যদি ঈশ্বর বলি, তারা ঈশ্বর বিশ্বাসটাই করে না। হ্যাঁ, ঠিকই বলছো হয়তো, কিন্তু ধরো মানে তাদের মৃত্যুটাও তো খুব মানে আরামেরই হচ্ছে। এই ধরো একটা টেররিস্ট যে মানসিকভাবে বিশ্বাস করে যে আমি যদি ওখানটা, এবং তাকে শহীদও বলা হচ্ছে তার জায়গায় গিয়ে, যে একজন আর্মির মৃত্যু আর একজন শহীদের মৃত্যুর মনস্তাত্ত্বিক ভাবে তো সেম। হ্যাঁ, তো আর্মি মানেটা কি? একটা গোষ্ঠীর জন্য একজন মানুষ লড়ছে বন্দুক হাতে। আর্মির অ্যাকচুয়াল কাজটা কি? মানুষ মারা। ঠিক, শত্রু নিধন।
শত্রু নিধন, ওইদিকে শত্রু নিধন করলো, শত্রু নিধন, আমি মানুষ মারা বললে পরে শুনতে কেমন লাগে? হ্যাঁ, এবার প্রোটেক্ট করা ইত্যাদি। টেররিস্টটাকে তো কোনোদিনই বোঝানো গেল না যে তুমি ভুল কাজ করে মারা গেলে, সে তো খুব আরামে যায়। কার জন্য ভুল কার জন্য ঠিক ডিপেন্ডস না। ওর জন্য তো ঠিক হবে, বললাম তো ভিলেনদের জন্য তারা কোনদিন ভুল হয় না। যদি ভুল ভাবে তারা নিজেদেরকে, তারা ওই কাজটা করবে না। এবার এটা আমাদের মনে হচ্ছে টেররিস্টরা ভুল, তার কারণ হচ্ছে যে একটা সিস্টেম আমরা বানিয়ে রেখেছি যে যারা এই বন্দুকটা হাতে তুলে নেবে বা তলোয়ার হাতে তুলে নেবে, যে আমরা প্রোটেকশনের জন্য আছি, আমরা আমাদের গোষ্ঠীর প্রোটেকশনের জন্য আছি, লড়াইটা শুধুমাত্র তাদের মধ্যে হবে। এবং উইথ অ্যান অনার কোড, এটা যে তুমি লড়াই করতে আসো, আমি লড়াই করতে আসি, সামনাসামনি বুঝে নেব ভাই কার কত গায়ে জোর আছে, হ্যাঁ আমরা করব। তুমি এটা আগ বাড়িয়ে তুমি যেই লোকগুলোর হাতে অস্ত্র তুলে নেয়নি যারা, তাদের উপরে যদি তুমি আক্রমণ করো, তখন তুমি এই অনার কোডটা ব্রেক করলে, তখন আমি তোমাকে টেররিস্ট বলবো। এটুকু, এটাই তো পার্থক্য। তুমি টেরর ছড়াচ্ছ, তুমি সন্ত্রাস ছড়াচ্ছ একটা ফর এ পার্টিকুলার রিজন অর উইদাউট এনি রিজন, যে কোনো কারণে তোমার মধ্যে অনারটা নেই, লড়াই করবার জন্য যে একটা অনার দরকার সেটা একটা যে আছে, সেটা তোমার মধ্যে নেই। যে তুমি সামনাসামনি এসো না, সৈন্যদের সাথে লড়াই করো, বলো যে আমি এটার জন্য লড়াই করছি, হোয়াট এভার মে বি দ্য কজ বি। তুমি সেটা করছো না, তুমি সাধারণ মানুষ, মানে সাধারণ বলতে নিরীহ, যারা অস্ত্র তুলে নেয়নি, যারা বলে যে হ্যাঁ প্রোটেকশনটা আমার মূলত কাজ নয়, তারা অন্য কোনো কাজ করছে, তাদের উপর তুমি আক্রমণ করছো সেই জন্যে, এবং তাদের মধ্যে ভয় ছড়াচ্ছ। তাহলে পরে তোমাকে আমি ভুল বলি, মানে এটা গুন্ডাদের মধ্যেও আছে, মাফিয়াদের মধ্যেও চিরকালীন একটা নিয়ম আছে যে আমরা লড়াই করব, ফ্যামিলির ওপরে কেউ আক্রমণ করবে না। ফ্যামিলির উপর আক্রমণ করলে কিন্তু অনার ব্রেক হয়ে যাবে, তখন কিন্তু একটা মেহেম হয়ে যাবে। এটা কিন্তু গুন্ডাদের মধ্যে, মাফিয়াদের মধ্যে, সারা পৃথিবীতে এই রুলটা আছে যে ওরা নিজেদের মধ্যে করবে, ফ্যামিলির ওপরে কেউ অ্যাটাক করবে না। এবং গুন্ডা এবং পুলিশের মধ্যেও এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, পুলিশও গুন্ডাদের যারা বাড়ির লোক তাদের উপর অত্যাচার করবে না, ওরাও এসে পুলিশের যারা ছেলে মেয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে, তাদের উপর করবে না। আমরা অস্ত্র তুলে নিয়েছি আমাদের কাজের জন্যে, তোমরা অস্ত্র তুলে নিয়েছো তোমাদের যেটা বিশ্বাস তার জন্য, তোমরা লড়াই করবে, ফ্যামিলি নয়। ফ্যামিলিকে ধরলে পরেই মুশকিল। একই জিনিস, একই অনার কোড, এই অনার কোডটা ব্রেক করলে মুশকিল। তোমাদের কাছে তাহলে কিরকম ইউটোপিক একটা পৃথিবী, যেখানে ধর্ম থাকবে, বিশ্বাস থাকবে, আবার আস্তিকতাও থাকবে, সব একটা মিড পয়েন্ট, যেখানটা সব ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিউচার? না, আমি কি এটা বলার, যাই হোক আর কি বলছি, মানে তুমি ওই পার্সোনাল বিশ্বাসের জায়গা থেকে কিরকম ভাবা উচিত? হ্যাঁ, সবাই পার্সোনালি বিশ্বাস করুক নিজেদের ঈশ্বর নিয়ে, সবার নিজের যে যেমনভাবে ঈশ্বরকে দেখতে চান, যেই প্রার্থনা পন্থায় তারা বিশ্বাস করেন, তারা করুন, তা নিয়ে কোনো অসুবিধা তো নেই। আমার তো তাই মনে হয়। আমি একটা জিনিসে আমি চাইবো পৃথিবীটা এরকম হোক যেখানে সবাই নিজের ঈশ্বর বিশ্বাসটার মধ্যে থাকবে এবং তারা খুব ভালোভাবে থাকবে এবং তারা সহাবস্থানে কোথাও কখনো কোনো অসুবিধার মানে অন্যের বিশ্বাসকে অতটাই সম্মান করবে, তার ধর্ম বা তার বিশ্বাস সেটাকে তাকে তাই শেখাবে। এটা যদি হয়, নাথিং লাইক ইট। আর আরেকটা ব্যাপার হলো প্রত্যেকের বিশ্বাসকে, মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও বলে যে মিউচুয়াল রেসপেক্ট, যে কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্কের ক্ষেত্রেও বলে মিউচুয়াল রেসপেক্ট, যে কোনো বন্ধুবান্ধব সম্পর্কের ক্ষেত্রেও তাই, যে কোনো রকম কানেকশনের ক্ষেত্রে মিউচুয়াল রেসপেক্ট থাকাটা খুব জরুরি। আমার মনে হয় ধর্মের সহাবস্থানের ক্ষেত্রে, ধর্ম যদি এতগুলো থাকতেই হয়, পৃথিবীতে এক্সিস্ট করে এখন অলরেডি, এবং সেটা করবেও হয়তো, সেখানে কিন্তু আমার মনে হয় মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার্স বিলিভ অর ফেথ, যেই শব্দটাই হোক, আমার মনে হয় বাংলায় এটা বিশ্বাসী বলা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতে পারে। হ্যাঁ, এটার ধর আমি একটা যদি উপমা টানি, ধর একটা ইউনিভার্সিটিতে গেলি, ইউনিভার্সিটিতে কেউ ইকোনমিক্স নিয়ে রিসার্চ করছে, কেউ বায়োলজি নিয়ে রিসার্চ করছে, কেউ ফিজিক্স নিয়ে রিসার্চ করছে, ফিজিক্সের মধ্যেও বিভিন্ন ভাগ, তারা সবাই তো রিসার্চ করছে, সবাই তো নিজের বিষয়ে আলটিমেট ট্রুথেই পৌঁছতে চাইছে তাদের নিজেদের ভালোবাসার জায়গার থেকে। তাদের মধ্যে কি কোনো বৈরিতা আছে? না, ইকোনমিক্স দিয়ে তুমি পৌঁছতে পারবে না, তোমাকে বায়োলজি পড়তে হবে, এরকম তো কোনো বিধিনিষেধ নেই। তো সবাই থাকুক না নিজেদের মতো করে। আর যদি তোমার মনেই হয় যে না আমার পন্থাটাই সবচেয়ে ঠিক, আমার যদি এটা মনে হয় যে তোর পন্থাটা ভুল, ওই পন্থায় এগোনো যাবে না, আমার পন্থাটাই ঠিক, তো তোর লস, আমার তো লস নয়, আমি তো ঠিক রাস্তাতেই আছি। কারেক্ট। ওকে, তাহলে এরকম একটা আশাবাদী জায়গায়
দেখ সবসময় আশাবাদী জায়গাতেই শেষ হ্যাঁ, করা উচিত পৃথিবীর যে আশাবাদী কোনো জায়গাতে তো একটা শেষ করা উচিত। পৃথিবীর সমস্ত যুদ্ধ ঝামেলা থেমে যাক, কেউ কারোর উপরে আর ঝামেলা টামেলা করবে না, সবাই খুব সুখে শান্তিতে থাকবে, কারণ ক্রিসমাস চলে আসছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ক্রিসমাসও নাকি এবার আবার অনেক জায়গায় বলছে ক্রিসমাস করে নাকি সেলিব্রেট করা যাবে না। ঠিক আছে এগুলো অনেক কিছুই এটা থেকে দেখবো। বাঙালি কিন্তু হেভি মজার, বলো, বাঙালি কিন্তু সব কিছুকে আপন করে নিয়েছে। হ্যাঁ, ক্রিসমাস কি আনন্দ, খ্রিস্ট জন্ম জয়ন্তী। হ্যাঁ, খ্রিস্ট পার্কস্ট্রিটে জন্মজয়ন্তী। মানে 21 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে হাঁটাহাঁটিটা। জানি এবং মানে আরে তুই একটা কথা বলবো, আমি গতবার পার্ক স্ট্রিটে 22 তারিখ গেছিলাম। 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ গেছিলাম। এত সুন্দর লাগে না লাইট ফাইট দিয়ে ফাঁকা ওরে অবস্থায়, বাবা, অপূর্ব লাগে। ফাঁকা অবস্থায় দারুণ লাগে। হ্যাঁ, আমিও গেছি এর সেদিনই মধ্যে গেলাম একদিন। রাত্রেবেলায়, ঝকঝক করছে পার্কস্ট্রিটটা। দারুণ লাগে দেখতে। যিশুকে আমরা নিয়ে নিয়েছি, হ্যাঁ, কবজা করে ওখানে নিয়েছি। গিয়ে পার্ক স্ট্রিটে গিয়ে একটি সেরকম নাম নিলে পরে আবার একটা রেস্টুরেন্টে খেলাম, বেশ নাম করা রেস্টুরেন্ট, জঘন্য লাগলো খেতে। হ্যাঁ, কিন্তু খেলাম টেলাম, পার্ক স্ট্রিটে ঘুরলাম। আর একটা জায়গা আমি এবার যাব, আমার খুব ইচ্ছে, বউ বেড়াকে। ওখানে নাকি অনেকবার গেছি। কেক টেক বানিয়ে একটা দারুণ ব্যাপার বাড়িতে হয়। ওয়াইন বানানো হয়। হ্যাঁ, লেখা আছে দেখলাম পোস্টার। বাড়িতে ওয়াইন বানানো, সেটা আমরা তো পেতে পারি না। হ্যাঁ, কিভাবে পাবো আমরা? তো বিক্রি করে বিয়ে বাইরে। করতে হবে, বন্ধুত্ব। বন্ধুত্ব করতে হবে। আমি তো বন্ধুত্ব কিন্তু করে বিক্রি খেয়ে হয়, নিচ্ছিলাম। হ্যাঁ, বললো। বিক্রি এখন হয়, বিক্রি হয়। আগে হতো না। আমরা একটা শ্যুট করতে গিয়ে সে ওইখানকার লোকাল বাড়িতে আসুন না বলে সে আমাদেরকে সবাই পুরো টিমকে বাড়িতে ওয়াইন টেস্ট করেছিল। দারুণ। খুব ভালো, খুব ভালো। ব্যাস, আপনারা খুব ভালো আঙুর করে- দিয়ে বানায় ওরা, হ্যাঁ আঙুর দিয়েই বানায়। একদম। বাহ, ইন্টারেস্টিং তো। তো এটা একটা যাওয়া যায়, দেখি কি যাওয়া দাঁড়ায়। যাক তাহলে। আপনারাও ভালো আপনারাও ভালো থাকুন, আপনারাও খুব ভালো করে ক্রিসমাস কাটান, এবং 25 থেকে 31 বিভৎস এনজয় করুন, কোনো কারণ ছাড়াই এনজয় করুন। বছর শেষ হচ্ছে, নতুন বছর আসছে, এবং আপনাদের সঙ্গে আবার নতুন বছরেই দেখা হবে। তো আর কিছু বলবো না, হ্যাপি নিউ ইয়ারটা একেবারে নতুন বছরেই বলবো। এই বলে আপাতত শেষ করছি আজকের আড্ডা। আবার দেখা হচ্ছে আমাদের 2026-এ। 2026 এক বছর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এক বছর বদলে যাবে। এই বছর আর দেখা হবে না আমাদের সাথে। আপনাদেরও কিছু যদি মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, হেব্বি কাটাবেন, এবং রণদা পজিটিভিটি। হ্যাঁ, ওই আর কি, মানে আমরা সবকিছুর নোটটা পজিটিভই তাহলে শেষ করতে ইয়েটা না, চাই। অ্যানাউন্সমেন্টের মতন করে বলো। হ্যাঁ, তাহলে অ্যানাউন্সমেন্টের মতো করে বলি। নমস্কার, সন্দেশ টিভির পডকাস্টের একদম শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। শেষে যেটা বলতে চাই সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ নলেজ হলো পাওয়ার আর পজিটিভিটি সব কিছু। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন বছরে। নমস্কার। টাটা, মেরি ক্রিসমাস, দেখা হচ্ছে নতুন বছরে। টাটা।